নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা নাম্বার সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, ট্রিকি প্রবলেমস। এতক্ষণ যে আমার এই নাম্বার সিস্টেমে যে 4টে ভিডিও তুমি যদি দেখে থাকো, তার প্রথম দুটো ভিডিওতে আমি নাম্বার সিস্টেমের থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, আর লাস্ট দুটো ভিডিওতে আমি তাদের প্রবলেমস নিয়ে আলোচনা করেছিলাম। প্রবলেমস কি আলোচনা করেছিলাম? মেনলি আমি বিগত সালে যে সমস্ত নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন এসেছে স্টাফ সিলেকশন এর বিভিন্ন এক্সামে বা অন্যান্য কিছু এক্সামে, আর কিছু এক্সামে আসেনি এরকমও কিছু প্রবলেম করেছিলাম। তো এই যে প্রবলেমগুলো করেছিলাম, ওই প্রবলেমগুলো যদি দেখে থাকো, ওইগুলো বেশিরভাগই আমি কনভেনশনাল মেথডে অথবা থিওরিতে যেরকমভাবে মেথড ডিসকাস করেছিলাম যে এই অ্যাপ্রোচে করতে হয়, তো সেইগুলো আমরা সেই পদ্ধতিতে ওই ভিডিও দুটোতে আমরা প্রবলেমগুলোকে সলভ করেছিলাম। ঠিক আছে, এইগুলো গেল হচ্ছে ফাউন্ডেশন পার্ট। এইগুলো হলো ফাউন্ডেশন পার্ট, মানে আমার হচ্ছে অঙ্কে নাম্বার সিস্টেমে যে জিনিসগুলো না জানলেই চয় সেগুলোই কভার করেছি। ওর বাইরে হয়তো কিছু তথ্য থাকে, সেগুলো আমি সেই সমস্ত করেসপন্ডিং থিওরি আমরা যখন অঙ্ক দেখেছিলাম সেখানে করেছি। এখানেও যদি আমি কিছু ওরকম অঙ্ক পাই, সেখানেও আমি ওরকম কিছু থিওরি বলবো। কিন্তু একটা ব্যাপার এখানে হচ্ছে বলি, যে এইখানে আমার ট্রিকি প্রবলেমের আমি বলেছি প্রবলেমগুলো ট্রিকি। ঠিক আছে, আমি এখানে কোনো ট্রিক বা শর্টকাট এভাবে কথাটা বলছি না, প্রবলেমগুলো ট্রিকি। যেমন কিছু নন ট্রিকি প্রবলেম আছে, কি যদি আমি একটা ধরে নাও 5 ডিজিট সংখ্যার সঙ্গে একটা 6 ডিজিট সংখ্যা গুণ করি, এতে ট্রিকের কি আছে? ট্রিকের তো কিছু নেই। এখানে তুমি কি করবে, এখানে তোমাকে গুণ করতে হবে, ব্রুট ফোর্স মেথডে তুমি গুণ করবে, সোজাসাপটা বেরোবে। ঠিক আছে, আর যদি শকুন্তলা দেবী হও তাহলে মাথায় গুণ করতে পারবে, নিজের মাথায়। কিন্তু এখানে ট্রিক আর কি আছে? কিন্তু আমরা এখানে দেখব যে প্রবলেমগুলো ইটসেলফ ট্রিকি। তো এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, যে এই অ্যাপ্রোচে আমি তিনখানা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস, কেয়ারফুল অবজারভেশন আর রেডিমেড ফ্যাক্টস। আমি প্রতিটা অঙ্কের লজিক্যাল অ্যানালাইসিস করব, যে যুক্তি দিয়ে সেটাকে আমরা বিচার করব যে তার উত্তরগুলো কি হতে পারে। এই মেথডে যে সমস্ত অঙ্ক আমি করব, তাতে আমরা ডেফিনিট উত্তর পেয়ে যাব। ঠিক আছে, অপশনগুলো অ্যানালাইসিস করে ডেফিনিট উত্তর পেয়ে যাব। আর কেয়ারফুল অবজারভেশন, আমরা নিরীক্ষণ করে সেখানে কি দেখতে পারি, যে আমরা কিছু অপশনকে বাদ দিতে পারি বা কোনটা প্রবাবল অ্যান্সার, আমরা ইনটিউশনটা ক্রিয়েট করব। ঠিক আছে, আর সব থেকে লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রেডিমেড ফ্যাক্টস। ঠিক আছে, এই ধরনের ট্রিক ভিডিওতে আমি দেখেছি যে কিছু হয়তো তোমার রেডিমেড এরকম ফ্যাক্ট থাকলে সেটাকে অ্যালার্জি হতে পারে, যে এইখানে তো সেই ফর্মুলা শেখাচ্ছেন, এই ফর্মুলাকে লোকে মুখস্থ করতে হবে, এইগুলো করতে হবে। দেখো, একটা পরীক্ষায় যে কোনো, আমি একটা স্ট্যান্ডার্ড আমি পরীক্ষা বলছি, যে সিজিএলে তুমি টিয়ার 2 যদি দিতে যাও ম্যাথসের, 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো 100টা কোশ্চেনই তো আর ট্রিকি হবে না যে আমি ওরালি সলভ করে ফেলবো। আবার 100টা প্রশ্নই যদি আমি কনভেনশনাল মেথড ওই এক্স ধরে আর এভাবে যদি করতে যাই, তাহলে তো আর হবে না, তাহলে ওই 60টা অঙ্ক করেই বাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে, আমাকে যদি 90-এর উপরে অঙ্ক করে আসতে হয়, ঠিক আছে, 180-র উপরে যদি পেতে হয়, তাহলে আমাকে অবশ্যই কিছু না কিছু ভাবে আমাদের হচ্ছে ক্যালকুলেশনের স্পিডটাকে বাড়াতে হবে। এখানে ক্যালকুলেশনের স্পিড বলতে আমি ওই যোগ বিয়োগ গুণ ভাগ কী করে করলাম, বেদিক মেথড ও সমস্ত কিছু বলছি না। অঙ্কগুলোকে সলভ করার কিছু উন্নততর টেকনিক তৈরি করতে হবে। তো এইখানে এইরকম জায়গায় তাহলে এই যে 100টা এরকম কোশ্চেন থাকে, এখন যে কোনো পরীক্ষাতেই দেখবে 30 থেকে মোটামুটি 70, 80, 100টা এরকম কোশ্চেন থাকে। ডব্লিউবিসিএস এর 100টা কোশ্চেন থাকে মেনে, আর সিজিএল 100টা কোশ্চেন থাকে। ওখানে ডব্লিউবিসিএস এর কোশ্চেনের মানগুলো থাকে 1, আর সিজিএল এ থাকে 2 নম্বর করে। টিয়ার 2-র কথা বলছি আমি। আর যে কোনো এই সমস্ত রাজ্যের যে পরীক্ষাগুলো আছে, তাতেও দেখতে পাচ্ছ যে অন্তত 30-40টা করে ম্যাথ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার যদি 1 মিনিট করে আমি সময় বরাদ্দ করি, তাহলে আমার 30-40 মিনিট সেখানে আমার সময় লেগে যাচ্ছে। তো আমাকে সেই সময়টা অতটা তো পরীক্ষা পাবো না, আমার 60 মিনিটই হয়তো পরীক্ষার সময় থাকবে বা 90 মিনিট থাকবে। তো সেইখানে আমাকে অঙ্কগুলোকে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 30টা যদি অঙ্ক থাকে, সেটাকে আমাকে 20 মিনিটে করতে হবে। তো এই ধরনের যখন অঙ্ক পড়ে, এখানে বিভিন্ন মিশেল অঙ্ক পড়বে, কিছুটা যেখানে ক্যালকুলেশন করতেই হবে, আর কিছু থাকবে এরকম ট্রিকি প্রবলেম। তো এই অঙ্কগুলোকে আমরা তিনভাবে এরকম আমরা ভেঙে নিতে পারি। কিছু অঙ্ক আমরা ওরালি সলভ করতে পারবো। ঠিক আছে, 30টা যদি অঙ্ক থাকে, আমরা 7-8টা অঙ্ক ওরালি সলভ করার চেষ্টা করব। 10টা অঙ্ক আমাকে খাতা পেন হয়তো ধরতে হবে। আর যে 12টা অঙ্ক থাকবে, সেগুলোতে আমরা কি করে কেয়ারফুল অবজারভেশন এবং এই র্যাশনাল থিঙ্কিংটার মাধ্যমে, যুক্তির মাধ্যমে কি করে অপশনগুলোকে কমিয়ে নিতে পারি, যাতে আমার সময়টা অনেকটা কম হয়, সেইগুলো আলোচনা করব।
এইখানে আরেকটা ব্যাপার বলি, যে এই যে শর্টকাট ট্রিক যখন আমরা কথাটা বলি মানে শুনতে কিরকম একটা খারাপ লাগে। হ্যাঁ, শর্টকাট মানে একটা কথা আছে না যে সাকসেস হ্যাজ নো শর্টকাট, এরকম মানে শর্টকাট দিয়ে মানে শর্টকাটে আমি বাবা করব না, শর্টকাট করলে খুব খারাপ জিনিস ওটা, মানে একটা মানে আমার মানে মোরাল একটা নৈতিক অধঃপতন হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি, অনেকে এরকম ভাবে। তো তারা হচ্ছে এক্স দিয়ে এরকম করে করে ভালো লাগে। এইগুলো দেখো, এই সমস্ত তুমি কতটা অঙ্কটা পরিষ্কার বা সুচারুভাবে করলে এইগুলো না স্কুলে কাজে লাগে, মাধ্যমিক অবধি এরকম খাতায় সুন্দর করে লিখলে সেখানে কাজে লাগে। এখানে তোমাকে কিন্তু স্লো বাট স্টেডি হলে হবে না, তোমাকে কুইক বাট স্টেডি হতে হবে, স্টেডিও থাকতে হবে এবং কুইকও করতে হবে। স্টেডিটা থাকবে, স্টেডি না থাকলে তুমি এই লজিক্যাল অ্যানালাইসিস, কেয়ারফুল অবজারভেশন এগুলো করতে পারবে না, কোনো তুমি অবজার্ভ করতে পারবে না। আর যদি যদি তোমার এইগুলো না থাকে তুমি তখন পরীক্ষা হলে প্যানিক স্ট্রিকেন হয়ে যাবে, তোমার প্যানিক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে, তোমার তখন অঙ্ক করতে অসুবিধা হবে। আর আরেক ধরনের এখানে অসুবিধা আমি বলি, যে কিছুজন যারা অঙ্ক শিখেছে আমি দেখেছি আমার বন্ধু বান্ধব এর মধ্যেও এবং অন্যান্যদের মধ্যেও, যে তারা হচ্ছে দেখা যায় যে শেখে যে কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার করতে যায়। এবার কি হয়, কনসেপ্ট তখন ক্লিয়ার হলো খুব ভালো, ঠিক আছে, এবার তারা বলে যে যে কোনো অঙ্কই তারা এরকম ওরালি সলভ করতে যায়। কিভাবে ওরালি, সেটাকে কোনো লজিক্যাল অ্যানালাইসিস করে না। ধরো না এরকম একটা অঙ্ক থাকে যে তোমার প্রফিট অ্যান্ড লসের যে অঙ্কগুলো থাকে, ধরো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস এরকম দেওয়া থাকে, তাদের মধ্যে মার্ক প্রাইসে বলেছে 20% বাড়ানো হয়েছে, আবার ডিসকাউন্টটা দেওয়া হয়েছে 10%, মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে সেলিং প্রাইস কত বা তোমার প্রফিট কত হয়েছে এরকম বার করতে বলে। তো এই অঙ্কগুলো অনেকে শেখে যে এইগুলোকে ওরালি করতে হবে, কোনো ফর্মুলা ভাই করিস না, ওরালি কর। সে কীরকম প্রথমে 100 ধরে নেবে, সেইটার উপরে 33% খাটালো, 133, সেখান থেকে 10% নিল, 117.5 এলো, এইরকম করে মানে এই দেখো এইভাবে যে অঙ্ক করতে, তুমি তো কাউকে অঙ্ক শেখাচ্ছ না, পরীক্ষায় আমরা উত্তরটা বার করতে গেছি, অঙ্ক শেখাতে গেছি না। আমি কত সুচারুভাবে করলাম, কি সুন্দর করে করলাম, কত আমি মানে মানে এরকমভাবে ভাবতে ভাবতে কতটা উত্তরে পৌঁছে গেছি, কেউ দাম দেবে না, এগুলোর কোনো দাম নেই, ঠিক আছে। তো এইখানে আমরা তো অনেক কিছু এখানে কথা বলে নিলাম। তো আমরা এইগুলো, এই যে আমি কথাগুলো বলছি এগুলো আমরা পরের যে সমস্ত চ্যাপ্টার করবো সেখানেও তো এইরকম আমরা 3টে পার্টি ভিডিওগুলো বানাবো, যে থিওরি, বেসিক প্রবলেম, থিওরির উপর বেস করে যে প্রবলেম, কারণ প্রবলেমগুলোকে আলটিমেটলি কষতে হবে। ট্রিক যেখানেই যদি এরকম লাগাও, ট্রিকি প্রবলেম বা লজিক অ্যানালিসিস লাগে, অঙ্কটা কিন্তু কষতে হবে। অঙ্ক ইটসেলফ তুমি যদি না কষতে জানো, মানে সাধারণ মেথডে আর কি, নর্মাল মেথডে কনসেপচুয়ালি, তাহলে এই ট্রিকে কিছু হবে না। হয়তো কিছু অঙ্ক আছে যেগুলো তুমি ট্রিক দিয়ে বেরিয়ে যাবে, রেডিমেড কিছু তথ্য আছে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু আদারওয়াইজ তোমাকে অঙ্কটাকে হচ্ছে মানে অঙ্কটা সলভ করার টেকনিকটা জানতে হবে, তারপরে তুমি এটা যেতে পারো। ওই জন্য ওই ভিডিওগুলো আগে করেছি, এই ভিডিওটা লাস্টে করছি, ওইগুলো আগে দেখে নাও, টোটালি ক্লিয়ার হয়ে যাক যে হ্যাঁ আমি অঙ্কটা করতে পারবো। বাই চান্স আমার যদি কোনো লজিকে হতে পারে, কারণ এই যে লজিক্যাল এইগুলো অ্যানালিসিসগুলো অনেকটাই নির্ভর করে অপশনের উপর। স্কুলের অঙ্ক আর কম্পিটিটিভ এক্সামের অঙ্কর মধ্যে তফাৎটা কি হচ্ছে, তফাৎ হচ্ছে সেইগুলো অপশান নেই, এখানে অপশান আছে। তো অপশান যখন আমাকে দিয়েছে এর মধ্যে যদি উত্তর হবে, সেটাকে তো আমাদের ইউটিলাইজ করেই তো বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো অনেক কথা বকে নিলাম, এবার আমরা প্রবলেমস দেখব। আর এইখানে আমি বলতে বলতে যাবো যে এই এই জিনিসগুলো আমরা কি করে কাজে লাগাতে পারি, লজিক্যাল অ্যানালাইসিস, কেয়ারফুল অবজারভেশন, রেডিমেডস, আমরা ফ্যাক্টস, এইগুলো আমরা এখানে এই নাম্বার সিস্টেমের বেশ কিছু প্রবলেমে দেখব। তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। এখানে দেখো প্রথম প্রবলেমটা আমরা দেখছি, যে এই প্রবলেমটা চেয়েছে, বলেছে এখানে একটা রেকারিং ডেসিমেল দিয়ে দিয়েছে, সেইটাকে পিকিউ আকারে মানে ফ্র্যাকশানে আকারে কনভার্ট করতে বলেছে, 4টে অপশান দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কগুলো তো কী করে করতে হয় আমরা থিওরিতে শিখেছি। এখানে একবার এই অঙ্কটা করার আগে একবার দেখো 4টে অপশানের দিকে তাকিয়ে দেখো, প্রথম অপশান দুটো অবস্থাটা একবার দেখো, নিচে 100 দিয়ে ভাগ হয়ে আছে। তো 100 দিয়ে ভাগ হয়ে আছে, তো এটা কি করে পৌনপুনিক হবে, এটা কি করে রেকারিং ডেসিমেল বা রিপিটিং ডেসিমেল দেবে, সুতরাং এগুলো নয়। এটা তো 1.27 আসছে, এখানে 1.27 এর এই 27 এর উপরে বার দেয়া আছে, 27 রিপিট হচ্ছে। এই দুটো দেখো, দুটোতে নিচে প্রাইম নাম্বার দিয়ে ভাগ হয়ে আছে, কিন্তু 4এরটা একটু খেয়াল করে দেখো যে উপরে লবটা নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট, লবটা হরের থেকে ছোট আছে, সুতরাং এর ভ্যালু তো 1-এর থেকে কম হবে। তো এটা যাই পৌনপুনিকে আসুক, এর ভ্যালু যাই হোক, রিপিট হোক, সামনে 0 পয়েন্ট কিছু একটা আসবে, ধরো নয় এরকম 6-7 এরকম এলো, সুতরাং আমার উত্তর হচ্ছে 3। এটা 1 পয়েন্টও দেবে আর এটা রিপিটিং ডেসিমেলও জেনারেট করছে, সুতরাং আমার উত্তর হবে এইটা।
তাহলে এরকম যখন অঙ্ক থাকবে, তাহলে আমাদের যখন এরকম ফ্র্যাকশনে কনভার্ট থাকবে, আমরা একবার কি করব, যে অপশনগুলো একবার চোখ বুলিয়ে নেব। সেখানে যদি সলভ হয়ে যায় তো ভালো, আর না হলে তো আমরা মেথড শিখেইছি, সেভাবে আমরা করব। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। আচ্ছা, এখানে যে প্রবলেমটা আছে, এই রিপিটিং ডেসিমেলে সাম দিয়েছে, এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো তখন সেখানেই বলেছিলাম যে এইটা আমরা এই ট্রিকি প্রবলেমস এই ভিডিওতে আমরা একবার রিভিজিট করব। ঠিক আছে, এই অঙ্কগুলো কি করে সহজে করা যায়, এগুলোকে দেখে কি করে সলভ করা যায়, সেখানে আমরা এর জন্য আমরা একটা এখানে থিওরি গড়ব। তো এই থিওরিটা একটু বোঝার ব্যাপার আছে, তো আমি সেইটা একটু লিখছি, ভালো করে দেখো। এটা ধরে নাও যে এরকম দুটো রিপিটিং ডেসিমেল আছে, এদের স্ট্রাকচারটা এরকম, এম এন ও পি। তো এখানে আছে দেখো সিডির উপরে বার আছে, আর এখানে এন ও পি এইটার উপরে আছে। তো এই সংখ্যা দুটো সাম চেয়েছে। তা আমার এখানে দেখো যে যদি এটা আমি এক্সপ্যান্ড করি, এই অঙ্কগুলো আমি সেখানে কি করেছিলাম, সেখানেও কিন্তু আমরা চটজলদি এক্সপ্যানশন মেথড লাগিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা ওই ফ্র্যাকশন মেথডে এইসব অঙ্ক ক্যালকুলেট করিনি, তাতে বড় হবে। এক্সপ্যানশন মেথডে করলে সহজ হবে, কিন্তু এক্সপ্যান্ড না করেও আমরা এই অপশনগুলো অ্যানালাইসিস করে কি করে এটা সলিউশন করতে পারি সেইটা এইখানে দেখি। দেখো তাহলে এ বি সিডিটা রিপিট হচ্ছে, আমি একটুগুলোকে ফাঁকা ফাঁকা লিখি, সিডি সিডি সিডি, আর এখানে আছে এম এন ও পিটা রিপিট করছে একসঙ্গে, এন ও পি। ঠিক আছে, দেখো এখানে বিটা এন এর সোজা, একটু সরে গেলে বুঝতে ভুল হবে। ঠিক আছে, এবার দেখো যে এইখানে রিপিটেশনটা এইখান থেকে শুরু হয়েছে, সিডি 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 এরকম করে করে, আর এখানে একটার পর থেকে শুরু হয়েছে, এখানে 3টে বার, এখানে 2টো বার। এবার দেখো যে এইগুলো ধরে নাও বোঝার সুবিধার জন্য সিও এই সি আর ওর মানটা ওই তোমার যেখানে অ্যাম্বিগুইটি ক্রিয়েট করে ওই ক্যারি 1 চলে আসে তার থেকে ছোট। সি এর মান ধরে নাও 2, ও এর মান ধরে নাও 3। ঠিক আছে, আর ডি এর মান ধরে নাও 4, এটার মান হচ্ছে 3, এটার মান 1, এই এন এর আর পি এর মান ধরে নাও 4। তো এরকম কিছু যদি ছোট রাশি ধরো যাতে ক্যারি আসবে না, দেখো খেয়াল করে এই পোর্শনটা সিও এই যোগফলটা আবার কোথায় রিপিট করেছে, একদম এইখানে রিপিট করেছে। এর মাঝখানে কতগুলো আছে দেখো, 1 আর 3 আর এখানে 3, 6টা। দেখো এখান থেকে আবার ডিপি আসছে, এখানে যদি আমরা আরো বাড়াই তাহলে এখানটা কি আসছে, ওপি, এই এনওপি এনওপি। দেখো আবার এখানে তাহলে আমার প্যাটার্নটা ঠিক আছে কি, দেখো একবার সিও ডিপি সিএন, তার মানে 6টা ঝটা অন্তর অন্তর রিপিট করছে, 6টা ঘর অন্তর অন্তর আমার রিপিট করছে। আর এইখানে অ্যাকচুয়ালি কিন্তু ও থেকে তো এর রিপিটেশন শুরু হয়নি, এর রিপিটেশনটা শুরু হয়েছিল এন থেকে। তাহলে কেন এখানে এন থেকে আলটিমেটলি যে উত্তরটা আসবে, এটার উত্তরটা আসবে এম এর ফলে ধরো এর সমষ্টির জন্য একটা আমরা কিছু নতুন সংখ্যা ধরলাম এক্স, এই বি আর এন এর সমষ্টির জন্য ধরলাম ওয়াই। ঠিক আছে, আর এই 6টার জন্য যে সংখ্যাটা আসবে, এত বড় কিছু একটা সংখ্যা আসবে, এইটার মধ্যে পুরো বার হবে, এই কোয়ান্টিটিটা কন্টিনিউয়াস রিপিট করতে থাকবে। তার মানে এখানে 2টো ডিজিটের পর থেকে 3rd ডিজিট থেকে রিপিট করছে, আর এখানে 6টা ডিজিট আছে, এখানে আছে 6টা ডিজিট, এখানে আছে 6টা, এই 2টো ডিজিটের উপরে বার নেই, আর এখানে 6টা ডিজিটের উপরে বার আছে। কেন এরকম পিকিউলিয়ার হচ্ছে কেন, দেখো ব্যাপারটা ক্রিয়েট, এই যে এইখানে 2টো ডিজিট আসছে কেন, দেখো এইখানে 2টো টার্মের উপরে রিপিটেশন মানে রিপিটিং সাইনটা নেই, এটা রিপিট করছে না। সুতরাং এখানে যতই এ রিপিট এখান থেকে শুরু করুক, এই জায়গাটাকে একটা হেটেরোজিনিয়াস করে দিচ্ছে, একটা অসমসত্ব মিশ্রণের মতো দেখো করে দিচ্ছে। এখানে এই মানটাকে যেরকম এখানে এইখানে একটা ছন্দে যাচ্ছে সিও ডিপি, এখানে সিও ডিপি সিএন বা সিএন ডিও সিপি ডিএন এরকম যে যাচ্ছে, এইটা এই বি থাকার জন্যে এটাকে শিফট করে দিয়েছে। তাহলে এই রকম অঙ্কে জটার যে সংখ্যাটা এরকম মধ্যে যদি একটাও এরকম টার্ম থাকে যাতে এরকম তার আগে যতগুলো তোমার হচ্ছে যার মাথায় রিপিটিং মানে সাইনটা নেই, সেইগুলো ফাইনাল উত্তরে ততগুলোর মাথায় সাইনটা আসবে না। আমরা এই অঙ্কটা যখন থিওরিতে করেছিলাম তখন দেখেছিলাম যে 3এরটা উত্তর ছিল। ঠিক আছে,
তো এইখানে দেখো যে এইখানে কোন সংখ্যাটা, এটার মাথায় একটাই নেই, একটাই আছে, এটাই একটাতেই আছে, এখানে 3টে ডিজিট, কিন্তু এখানে দুটোর উপরে নেই। তার মানে দেখো যে 3111 যতই হোক, 6 যদি 0 পয়েন্টের পর থেকে রিপিটেশন হোক, কিন্তু এখানে দুটো জিরো আছে, এর জন্য আলটিমেট যে রিপিটেশনটা হবে এখানে জমা আসবে যেমন 83111, এখানে আসছে 0.666 এরকম, এখানে যে তোমার আসছে 00222। দেখো এখানে এক্সাক্ট মানটা দিয়েছি, দেখো এইখান থেকে রিপিটেশনটা শুরু হয়েছে, এই জিরোর জন্যে এই জায়গাটা পুরো গুবলেট করে দিয়েছে যাকে বলা যায়। ঠিক আছে, তাহলে এইখানে রিপিটেশনটা নষ্ট হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম নন রিপিটিং টার্ম যত উত্তরে, ততগুলো হচ্ছে নন রিপিটিং থাকবে। এখানে যতই হচ্ছে 5টা 6টাও যদি আমি যোগ করি, তার মধ্যে যে টার্মটায় সব থেকে ম্যাক্সিমাম নন রিপিটিং টার্ম থাকবে, যে ডেসিমেলটায় এই দশমিকের পরে, সেইটা হচ্ছে ফাইনাল উত্তরে ততগুলো থাকবে। তাহলে এখানে দুটো আছে, এখানে দুটো, এখানে যদি 3টে ডিজিটের পর হতো, বা এখানে 4টে ডিজিটের পর যদি 6 হতো, তাহলে 4টে হতো, তারপর থেকে রিপিটেশন শুরু হতো। এবার রিপিটেশনে কতগুলো ডিজিটের উপর রিপিটেশনটা থাকবে সেটাও একটা ফর্মুলা আছে, যে এইখানে দেখো দুটো ডিজিটের মাথায় রিপিটেশন সাইন আছে, এখানে 3টের উপর আছে, এদের এলসিএম এর উপরে নির্ভর করবে যে কতগুলো ফাইনাল উত্তরে কতগুলোর উপরে রিপিটেশনটা থাকবে। এটা এলসিএম হচ্ছে 6। দেখো এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেট করেই দেখছি, এই স্ট্রাকচারটা দেখি যে 6টা ডিজিট আসছে, 6এর ডিজিট, মানে বুঝতেই পারছো তো সাইকেলটা 6 পরে হচ্ছে রিপিট করছে, সুতরাং আমার 6টার মাথায় বার দিতে লাগবে। ঠিক আছে, এই চক্রটা চলতেই থাকছে। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কগুলো, কনসেপ্টটা প্রথমে জটিল মনে হচ্ছে, কিন্তু অ্যাপ্লাই করাটা খুব সহজ। ঠিক আছে, আমি এখানটা একটু পরিষ্কার করছি। তো অ্যাপ্লাই করাটা সহজ, সিম্পল। আমরা কি দেখবো, দুটোর উপরে আছে অপশনগুলো, দেখো এটার উপরে কোনোটাতেই নেই, এ তো ডাইরেক্ট ক্যান্সেল। এটার উপরে একটার উপরে নন রিপিটিং, এখানে সাইন, এই রিপিটিং সাইনটা নেই, কিন্তু আমার এখানে দুটো আছে ম্যাক্সিমাম, তাহলে এখানে দুটো হওয়া দরকার, এটাও কেটে গেল, সিমিলারলি এটাও কেটে গেল, এটা দুটো আছে। আর এখানে দেখো এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, তার মানে এদের 1 1 1, এর এলসিএম হচ্ছে 1, তার মানে একটার উপরই রিপিটেশন সাইনটা থাকবে। ঠিক আছে, তার মানে যার মাথায় বার থাকবে সেইটা থেকে এলসিএম করে ক্যালকুলেট করব যে কতগুলোর মাথায় রিপিটিং সাইনটা থাকবে, আর যেগুলোর মাথায় রিপিটেশন সাইনটা থাকবে না, সেইটা সবথেকে বড় যে কোয়ান্টিটিটা, সেইটাই এখানে ততগুলো ডিজিটে নন রিপিটেশনটা থাকবে। ঠিক আছে, এমন কিছু নয়। আর এইটা আমি ওইরকম এক্সপেনশন করে প্রুভ করে দেখালাম যে কিভাবে এই সাইকেলটা চেঞ্জ হচ্ছে। তোমরা এটা নিজেরা কিছু এরকম রিপিটিং ডেসিমেল নিয়ে যোগ করে দেখো যে কিভাবে এটা হচ্ছে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটাতেও এরকম একটা দিয়েছে যে দেখো যে এইটায় 2 ডিজিটের উপরে নেই রিপিটেশন, তারপরে রিপিটেশন শুরু হয়েছে, আর এতে দুটো ডিজিট একসঙ্গে ক্যারি হচ্ছে। এটা কি হচ্ছে, 3 4 6 7, 6-7টা অ্যাজ এ হোল রিপিট করছে। এটাই কি হচ্ছে, এটাই হচ্ছে এইটা দেখো 3 3 3, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1.3, কিন্তু এটাকে এমনি এরকম দিয়েছে, তাতে কিছু এসে যায় না, তো তোমার এরকম যাচ্ছে। তাহলে দেখো দুটোর, দেখো এই পোর্শনটা, তো এটা দেখো 6 3, এটা 7 3, 6 3 7 3, তার মানে এই জায়গাটা থেকে রিপিটেশনে একটা সিমেট্রি থেকে রিপিটেশন আসবে, কিন্তু এখানে এটা হেটারোজিনিয়াস, এখানে 4 3 আছে, এখানে 3 1 আছে, তার মানে দুটো ডিজিটে নন রিপিটিং থাকবে, তার মানে দুটোতে নন রিপিটিং থাকবে। এটা তো ডাইরেক্ট উত্তর নয়, এটায় কোনো নন রিপিটিং টার্ম নেই, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা একটা আছে, এটা, তার মানে বি এরটা উত্তর, তার মানে বি এরটা উত্তর। তার মানে আলটিমেটলি অঙ্কটা আমরা, এটা তুমি যদি বুঝে যাও, আলটিমেটলি এই অঙ্কগুলো করাটা কোনো ব্যাপারই নয়, জাস্ট ম্যাটার অফ কয়েক সেকেন্ড যাতে তুমি এটা পেয়ে যাবে। এইবারে প্রশ্ন হচ্ছে যে এইখানে দেখো এইটায়, এখানে কি করছি, এখানে একটা ক্যারি আছে, তো ক্যারি থাকলে আমরা কি বলেছি, অঙ্কগুলো করতে গিয়ে আমাদের একটা মানে অসুবিধার মতো হয়, অস্বস্তির মতো হয় যে এক ক্যারি হচ্ছে কিভাবে হচ্ছে। তো এইটা একটু বোঝো, দেখো যে এইখানে 3 7 যদি 10 আসে, এই 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 এখান থেকে হচ্ছে 1 হচ্ছে ক্যারি হবে, মানে এখানে না, এখানে একটু ব্যাপারটা দেখো, এটা যদি 0 1 হয়, এটা রূপটা আগে দেখে নাও কি আসছে, 0 1 0 1 0 1। বোঝার জন্য কি করব, দেখো এইখানে একটা 6 3 ছিল, তো এইখান থেকে 7 3 এর যে একটা এসেছিল, এখানে 0 এসেছিল, এই 7 3 এর যে 10 হবে, সেখানে 1 যোগ হয়ে 11 আসবে, কিন্তু পরেরটার যে 11-র 1 ক্যারি, সেইটা 6 3 এর সঙ্গে যোগে 0 হবে, আবার এটা থেকে যে 1 ক্যারি, সেটা 7 3 এর সঙ্গে 10 আবার 1 ক্যারি দেবে, এই ক্যারিটা এখানে যোগে 0, এখানে 1, এখানে 0। ঠিক আছে, তার মানে আমি কি বলেছিলাম যে এইটা দিয়ে এমন নয় যে আমরা ক্যালকুলেট করতে পারবো না,
এমন নয় যে এক্সপেনশন মেথডে যখন ক্যারি আসবে ক্যালকুলেট করতে পারবো না, কিন্তু আমাদের একটু কসাস থাকতে হবে, মানে কয়েকটা টার্ম একটু বেশি লিখে দেখতে হবে যে কিভাবে এই ক্যারিটা হচ্ছে এখানে ইউজ হচ্ছে। তো এখানে দেখলাম যে এইখান থেকে যদি শুরু করতাম তাহলে 0 হতো, কিন্তু আগের ক্যারিটা অবশ্যই এখানে একটা আছে, ইনফাইনাইট থেকে চলে আসছে, এখানে তো কন্টিনিউয়াস 16 16 17 17 এই সমস্ত আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে এই আমরা এই একটা ভালো এলাম, এইটা আমাদের একটা রেডিমেড ফ্যাক্ট বলতে পারি। এরকম তাহলে অঙ্ক থাকবে, তাহলে বই খুলে দেখো যে এরকম যদি অঙ্ক থাকে সেখানে লাগাও, দেখো তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার নেক্সট প্রবলেম দেখব। এখানে আমরা ফ্র্যাকশানের যে সমস্ত কিছু ওখানে করেছিলাম, যে যোগ বিয়োগ কিছু ছিল, কোনটা গুণ ছিল, সেইগুলো আমরা এখানে একবার দেখব যে কি করে করা যায়। দেখো ওখানে আমরা কি করেছিলাম, এটা এই 999কে বের করে নিয়েছিলাম, এটা 6 টাইম আছে, এটা গুণ করেছিলাম। আর এইখান থেকে বলেছিলাম 1-এর সাথে 6-এর সাথে যোগ করলে 1 আসছে, 2-এর সাথে 5-এর সাথে যোগ করলে আসছে তোমার 1, আর 3-এর সাথে 4-এর সাথে 1, তোমার 3 আসছে। 6টা পেয়ার আছে, এই 3টে পেয়ার আছে, 1 করে কন্ট্রিবিউট করে 3 আসছে। এখানে এটাকে 1000 মাইনাস 1 করেছিলাম, এভাবে ক্যালকুলেশন করেছিলাম। এবার ব্যাপার দেখো, যখন তুমি এইটা আছে এইখানে ফার্দার এই সমস্ত লিখে সময় নষ্ট করে লাভ নেই। এটা আমরা সিম্পলি লাস্ট ডিজিট টেকনিক, মানে কোনো অঙ্কে গুণ থাকলে, কেন অঙ্কে কিছু আসছে এরকম তোমার এলো 63 সঙ্গে ধরে নাও 42 আছে, 4টে অপশান আছে, তো এন্ডে তো 6 আসবে, তা লাস্ট ডিজিটটা মিলিয়ে তুমি উত্তরটা করে বেরিয়ে যাবে। এটা খুব কমন টেকনিক, আশা করি সবাই জানো, ওই জন্য আর বলার কিছু নেই। তো এখানে দেখো, তো সেইগুলো হচ্ছে ওই অঙ্কগুলো লাগাবে, সব অঙ্কেই তো এগুলো লাগানো যাবে। এটা তো আমাদের মানে কিছু বেসিক স্টেপ, মানে যে কোনো অঙ্ক করার আগে এগুলো আমরা আগে দেখে নেবো যেগুলো হচ্ছে কিনা, কষতে কষতে আমরা ফাইনাল উত্তরটা বার করার আগেও দেখে নেবো যে এই লাস্ট ডিজিট টেকনিকটা লাগছে কিনা। ঠিক আছে, তাহলে এটা এখানে 6 9 54, 4 আসবে লাস্ট ডিজিটে, তার সঙ্গে যদি 3 যোগ করি তার মানে লাস্টে 7 আসবে, তার মানে 2 আর 3 উত্তর হবে না। এবার প্রশ্ন হচ্ছে দেখো 5997 হবে না 2997 হবে? 6কে এটা তো প্রায় হাজারের সমান, এটা তো 6000 দিয়ে দিচ্ছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে 4-এরটা উত্তর হবে না, এটাই 6000-এর কাছাকাছি আছে, তাহলে এটাই উত্তর। এইভাবে কিছু সিম্পলিফাই করতে পারবো। ঠিক আছে, এইগুলোই হচ্ছে অবজারভেশন। এই যে তুমি অঙ্কটা কিছুটা করার পরে অবজার্ভ করেছো, কোনো অসুবিধা নেই, কিছুটা তো সময় বাঁচলো। ঠিক আছে, পরের প্রবলেম দেখি। বলছে যে এইটার ভ্যালু কি হবে, এইটা গুণ করলে। ঠিক সিমিলারলি এখানেও লাস্ট ডিজিট দিয়ে টেকনিক দিয়ে করো। দেখো যে এইটার সঙ্গে আমি আর লিখছি না, অনেকগুলো অঙ্ক করতে হবে আমাকে তাড়াতাড়ি। তো 999 সঙ্গে 999 যদি যোগ করি, এই সংখ্যাটা কি, এটা তো 999 প্লাস এই ফ্র্যাকশনটা, তাহলে 999 সঙ্গে যদি 999 যোগ করি লাস্টে কি আসবে 1, আর এখান থেকে 999 কেটে যাবে, তাহলে লাস্টে 5, তার মানে এন্ডে 6 দিয়ে শেষ হবে, লাস্ট ডিজিট 6 হবে। কোন অপশনটা আছে, বিয়েরটা। ঠিক আছে, তো ফার্দার ক্যালকুলেট করার কোনো দরকারই নেই, এগুলো তো দেখেই সলভ হয়ে যাবে। পরের প্রবলেম দেখি। এখানে এই অঙ্কটা আমরা থিওরি পোর্শনে করেছিলাম। এখানে তখন আমরা এটাকে ওই যেমন আমরা বিয়োগের ফর্মুলাটা লাগিয়েছিলাম যে 1 মাইনাস এটা 1 মাইনাস 495, এটাই সমান হচ্ছে এই রাশিটা। তো এইখান থেকে আমরা সিম্পলিফাই করে এই 1টাকে 999 সময় যোগ করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা কি করে করব, এখানে আমরা এর জন্য আমরা একটা রেডিমেড রেজাল্ট মনে রাখবো। এইবার দেখো রেডিমেড ফ্যাক্টস কাজে লাগবে, যে এই অঙ্কগুলোর, এই অঙ্কের আরেকটা থাকতে পারে, এরকম থাকতে পারে 1-এর সাথে, এগুলো পরীক্ষায় এসেছে, বই খুললেই দেখতে পাবে। এখানে কিছু একটা থাকে, মনে পড়ছে না। আর এইখানে ঠিক তোমার এইখানে যেটা থাকবে 99 যদি থাকে তার 7-এর মাল্টিপিল হয়ে থাকবে, এর কিছু গুণ করো একটা কিছু আসবে। তো এইটাকেও তুমি সিমিলারলি এই যে অঙ্কগুলো থাকে এর উত্তর হচ্ছে কি হবে, এইখানে যেটা দিয়ে গুণ করছো সেইটাকে আগে এখানে বসিয়ে নাও, আর এইখানে যে সংখ্যাটা থাকে ততগুলো শূন্য এইখানে থাকবে। ঠিক আছে, তাহলে আমার উত্তর হবে এখানে কোনটা, 2-এরটা, সেখানে আমরা এটাই পেয়েছিলাম এমনি ক্যালকুলেশন করে। তাহলে এটা কি করে আসছে একবার তবু আমি দেখে দিচ্ছি, প্রতিটা লজিকে আমরা এক্সপ্লেনেশন করব যে কি করে আমরা এই রেডিমেড ফ্যাক্টসগুলো আমরা তৈরি করেছি। দেখো ওখানে কি ছিল অঙ্কটায়, আমরা করেছিলাম 999, আর এইখানে করেছিলাম 1 মাইনাস 1/4,
495, এটাকে টোটালি 99 দিয়ে মাল্টিপ্লাস করা আছে, মাল্টিপ্লাই করা আছে। তাহলে এইখানে করেছিলাম 1000 আর এখানে 495। দেখো এই যে এই 99টা এইখানেই 1000-এর সঙ্গে ঘুরে আছে, এখানে কতগুলো জিরো আছে, ঠিক এখানে যত সংখ্যা আছে, কারণ এখানের একটা এই যে এইখান থেকে যেটা আসবে, এখান থেকে একটা 1 আসবে, এইখানে যদি 4 ডিজিট থাকতো তাহলে এটা 1-এর পিছে 4টে দিত, আর এইখান থেকে এই 99টার সঙ্গে মাল্টিপ্লাই হতো, তাহলে আলটিমেটলি উত্তর কি, 99-এর পিছনে 4টে শূন্য, ঠিক আছে। আর এখান থেকে কি আসতো, 1-এর সাথে সামনে মাইনাস, এই 1-এর সাথে আর এই 1-এর সাথে কেটে যেত। তাহলে লজিকটা বুঝলে, এখানে যদি 3টে 9 থাকতো তাহলে এখানে 3টে 9 আর 0, তার মানে 0টা হচ্ছে আমার এই সামনের ডিজিটটা কন্ট্রিবিউট করে, এই সংখ্যাটা 0 কন্ট্রিবিউট করে, আর এই সংখ্যাটা 9 কন্ট্রিবিউট করে, ঠিক আছে। তাহলে এইখানে এইটা এটা করলে কি 5 আসতো, আর এখান থেকে এই 1-এর 5 আর 1-এর 5 কেটে যেত, আর 99-এর পিছনে 3টে, 99,000 উত্তর আসতো। তো এটা আমি যদি মনে রাখি, এই রেডিমেড প্যাকটা যদি মনে রাখি, এই অঙ্কটা কি আসবে, যদি আসতেও তো পারে, এলে সহজে হয়ে যাবে, না এলে আর কি করা যাবে। পরের প্রবলেম দেখি। ঠিক সিমিলারলি এখানেও একটা রেডিমেড ফ্যাক্ট আছে। এখানে রেডিমেড ফ্যাক্টটা হচ্ছে, এখানে দেখো এই যে 1-এর 5টা নেই, ওর জন্যে এই 0-র বদলে জাস্ট 9 আসবে, ঠিক আছে। কি আসে আমি একবার দেখে নিই, আমি ফ্যাক্টটা বলার আগে একবার কষেই নিই। এটাকে আমরা একদম লিখছি 1 - 99, আর এইদিকে 99, এইদিকে হচ্ছে এটা এখানে গুণ, এটা হচ্ছে 1000 হয়ে যাচ্ছে, আর এখানে 99 গুণ হয়ে যাচ্ছে, এখানে -1, তার মানে 99-এর পিছনে 3টে শূন্য -1, উত্তর কত আসছে 98999, ঠিক আছে। ব্যাপারটা কি হলো দেখো, ওখান থেকে হচ্ছে 99,000 এসছিল, ঠিক এই আগের অঙ্কটার মতো, কিন্তু এখানে যেহেতু ওই সামনে 1-এর 5 বা 1-এর 7 বা 1-এর 3 কিছু কন্ট্রিবিউশন নেই, সুতরাং এটা -1 হবে, ওই জন্যে লাস্টে 999 দিয়ে শেষ হবে। কতগুলো লাস্টে 9 হবে, এগেন মানে সেখানের মতোই সেম কেস, যে সামনে যতগুলো এইখানে এই ফ্যাক্টরটার এই মিক্স ফ্র্যাকশানে যতগুলো 9 থাকবে, ততগুলো 9 এই পিছনে আসবে, ঠিক আছে। আর এইখানে যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, ঠিক তত ডিজিট এখানে আসবে যার লাস্ট ডিজিটটা 8 হবে, এই 8টা আসছে জাস্ট -1-এর জন্যে। তার মানে এই অঙ্কটাই যদি আমার থাকতো এরকম, এখানে আরেকটা 9 দিয়ে দিলাম, তাহলে আমার কি উত্তর আসতো 98, এখানে 4টে 9, ঠিক আছে। বা এখানে আরেকটা 9 দিয়ে দিলাম, তাহলে এদিকে আরেকটা 9 চলে আসবে, এই 3টে ডিজিটের জন্য এই রাশিটা এসেছে। সিমিলারলি সেইটারই মতো সেখানটায় জাস্ট লাস্টের 0, আর এটা তো তুমি ভুলবে না, কারণ এখানে অপশানে তো দেখো 0 ফিরো নেই, সুতরাং যদি ভুলেও যায় যে কোনটার জন্য কি করেছিলে, সেটা মনেই পড়ে যাবে খুব সহজেই, ঠিক আছে। তো শুধু এইটুকু খেয়াল রাখতে হবে, যখন এই অঙ্কটায় এখানে যেটা থাকবে সেইটার কন্ট্রিবিউশনে পুরো 9 বসালে হবে না, এর 3টে ডিজিট থাকলে 3টে ডিজিটের লাস্ট ডিজিটটা 8 হবে, এইটা শুধু একটু মাথায় রাখতে হবে। এগুলো রেডিমেড প্র্যাকটিস গেল। এগুলো কি, জাস্ট আমরা অঙ্ক করতে করতে কিছু পেলাম যে এইগুলো রিপিটেশন হচ্ছে প্রতিটা অঙ্কেই, ঠিক আছে। তাহলে সেগুলো আমরা কোথাও যদি নোট করে রাখি, যদি আমরা খেয়াল করে রাখি, কেয়ারফুল যদি অবজার্ভ করে রাখি, তাহলে আমাদের অঙ্ক কষতে সুবিধা হবে। পরের প্রবলেমে যাব। তাহলে আমরা রিপিটিং ডেসিমেল এবং ওই ফ্র্যাকশানের কিছু দেখলাম, অঙ্ক দেখলাম। এইখানে ফ্র্যাকশানের কিছু বড় বড় অঙ্ক পড়ে, এই যে পরে এক স্টুডেন্টকে একটা কিছু অপারেশন করতে দেওয়া হয়েছে, যোগ করতে দেওয়া ছিল বা গুণ করতে দেওয়া ছিল, ভুল করে সে ভাগ করে ফেলেছে, তাহলে তার উত্তর এত বেশি বা কম এসেছে। তাহলে অনেক সময় বলে যে তার নাম্বারটা বের করতে, যেটার উপরে তাকে এই গুণ ভাগ করতে বলা হয়েছিল, অথবা কারেক্ট অ্যান্সারটাও কিছু অঙ্কে বলে যে কারেক্ট অ্যান্সারটা কত, তার মানে নাম্বারটা আমাকে বের করে, তার মানে অপারেশনটা করে উত্তরটা দাগ দিতে হবে, ঠিক আছে। অনেক সময় ওরা কি করে যে উত্তরে নাম্বারটাও দিয়ে দেয় আর কারেক্ট অ্যান্সারটাও দিয়ে দেয়, তো আমরা অঙ্ক স্পিডে করতে গিয়ে নাম্বারটাই দাগ দিয়ে চলে আসি। তো একটু কেয়ারফুল থাকতে হয়, এই ধরনের অঙ্কে দুটোই চাই, কখনো কারেক্ট অ্যান্সার কখনো নাম্বার। তো এই অঙ্কটা করার আগে আমি জাস্ট বলছি, এই অঙ্কটা যদি দেখতাম আমি করতাম, তাহলে এখানে বলেছে যে একটা ছেলেকে 5-এর 6 দিয়ে 5-এর 6 একটা নাম্বারে নিতে বলেছিল, সে ভুল করে তার 5-এর 6 নি 5-এর 16 নিতে বলেছিল, 5-এর 6 নিয়ে ফেলেছে, তাই সেই জন্য তার অ্যান্সার 250 বেশি হয়েছে।
হ্যাঁ, কারেক্ট অ্যান্সার থেকে 250 বেশি হয়েছে, তাহলে তার গিভেন নাম্বারটা কত। এইটা আমরা থিওরিতে কষেছিলাম এক্স ধরে। এর উত্তর হবে, আমি 1 সেকেন্ডেই এটা হয়ে যাবে, এটা হচ্ছে 2-এরটা উত্তর হবে। কেন? দেখো উত্তরটা সবসময় 16 এবং 6-এর মাল্টিপিল হবে। কেন? দেখো এইটাই হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস, যেটা আমরা ওখানে বলছিলাম, এটাই হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস। আমি ইকুয়েশনটা কি লিখছি, 5-এর 6 এক্স, এটা হচ্ছে নাম্বারটা, এটার সঙ্গে এই ডিফারেন্সটাই হচ্ছে 250, এটা তোমার কারেক্ট অ্যান্সার ছিল, এটার সঙ্গে 250 যোগ করলে আমি 5-এর 6 এক্স পাচ্ছি, যেটাকে আমি এই দিকে লিখেছি বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো এইখানে এইটা ইন্টিজার এসছে, এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নেই, ডিনোমিনেটরে কিছু নেই, তার মানে এই সংখ্যাটা অবশ্যই 6 দিয়ে ডিভাইসিবল হয়েছে, এই সংখ্যাটা অবশ্যই 16 দিয়ে ডিভাইসিবল হবে, তবেই না এইখানে একটা কিছু রাশি আসবে ইন্টিজিয়ারে, এটাও ইন্টিজিয়ার আসবে, দুটো ইন্টিজিয়ার বিয়োগ করে এইখানে ইন্টিজিয়ার এসেছে। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা অবশ্যই 6 দিয়ে ডিভাইসেবল হবে এবং 16 দিয়েও ডিভাইসেবল হবে। তো আমরা 6 দিয়ে ডিভাইসেবল এইটা হচ্ছে, তো 16টা বড় আছে, একবার চেক করে নিই 16 কোনটা আছে 16 দিয়ে ডিভাইসেবল, কেবলমাত্র 480। ঠিক আছে, দেখো 6 দিয়ে ডিভাইসেবল মানে এতে 3 আছে, তার মানে এইটা তো 3 দিয়ে ডিভাইসেবল না, এটা তো ডাইরেক্ট কেটে বেরিয়ে গেল, বাকি 3টে আছে, এটা 16 দিয়ে ডিভাইসেবল নয়। 16 দিয়ে ডিভাইসিবিলিটি চেক করার জন্য আমরা কি করতে হয়, কোনো সংখ্যার লাস্টের 4 ডিজিট ভাগ করতে হয়, তো সেটা আমরা করবো না, আমরা আগে 8 দিয়ে ডিভাইসিবিলিটি চেক করে নিই। তো এইখানে যদি 8 দিয়ে ডিভাইসিবিলিটি চেক করে, দেখো এইটা তো ডাইরেক্ট কেটে যাচ্ছে, এটা 450 হবে না, 300টা একবার চেক করে নাও, 3-8 24, 6-0, তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এইটাই হচ্ছে 16 দিয়ে ভাগ যাচ্ছে, আর 8-6-48, তোমার 6 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমার উত্তর এইটা। তো এই যে অবজারভেশন, এই যে লজিক্যাল অ্যানালাইসিস, এখানে লজিকটা কি, উত্তরটা কি কনস্ট্যান্ট দিয়ে বাউন্ড হবে, যে এটা 6 আর 16-র মাল্টিপল হবে, এইটাই হচ্ছে আমাদের থিঙ্কিংটা, এইখানেই আমাদের ভাবনাটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, পরের এরকম বেশ কিছু আমরা প্রবলেম করব, দেখি একটা একটা করে। এখানে আমি বেশ কিছু প্রবলেম দিয়েছি একই রকম, তো এখানেও দেখো যে সেই সিমিলার অঙ্ক, এখানে দিয়েছে 14 আর 4, তার মানে উত্তরটাকে 14 আর 4-এর মাল্টিপিল হতে হবে, তো 14-র মাল্টিপিল তো দেখেই বোঝা যাচ্ছে 280, বাকিগুলো কোনো মতেই হবে না। ঠিক আছে, আর কি বলবো, আর কিছু বলার নেই, পরের প্রবলেম দেখি। দেখো এইখানে যে প্রবলেমটা আছে, এইটা ঠিক আগের দুটো প্রবলেমে যে কথাটা বলছিলাম সেখানে এটাই চেয়েছে, এইখানে কারেক্ট অ্যান্সার চেয়েছে, আর আগেরগুলোয় নাম্বারটা চেয়েছে। এখানে ওই একই রকম, দেখো একটা ছেলেকে বলা হয়েছে যে একটা কিছু সমমানি 3-এর 8 ক্যালকুলেট করতে বলেছিল, ভুল করে সে সেটাকে মাল্টিপ্লিকেশনের বদলে ডিভিশন করে বলেছে 3-এর 8 দিয়ে, দিয়ে তার আনসার হচ্ছে 55 এক্সিড করেছে, কিন্তু এখানে নাম্বারটার বদলে কারেক্ট অ্যান্সার করেছে। ঠিক আছে, তো এখানে একটা কথা কি বলছিলাম, যে এক্সামিনারদের সাইকোলজিটা এরকমই থাকে যে ওরা অঙ্কটায় নাম্বারটাও দিয়ে রাখে, এবং অবভিয়াসলি যেটা ক্যালকুলেট করতে বলছে কারেক্ট অ্যান্সার সেটা তো দিয়ে থাকবেই, সেটা তো উত্তর হবেই, কিন্তু যে নাম্বারটা বেরোবে, কেউ যদি অঙ্কটা এক্স ধরে ক্যালকুলেট করে সে তো নাম্বারটা বের করার চেষ্টা করবে, তো সেই নাম্বারটাও এখানে থাকে। কেন থাকে, এটা বিভ্রান্ত করার জন্য থাকে, যে নাম্বারটা বেরোলে ওইটাই দাগ দিয়ে অনেকে চলে আসবে, কারেক্ট অ্যান্সারটা আর বার করবে না। ধরে নিই আমার যদি নাম্বারটা এন আসে ক্যালকুলেশনের পরে, সেইটার সঙ্গে 3-এর 8 নিয়ে আমার তো কারেক্ট অ্যান্সার বেরাবে, এটাই কারেক্ট অ্যান্সারটা যেটা বলছে অঙ্কে, আর সেইটাই এই অপশানের সঙ্গে, মানে এই অপশানের মধ্যে একটা হবে। তো এইখানে দেখা যায় যে এই এনটাও বিভ্রান্ত করার জন্যে অপশানে দিয়ে থাকে, এই সাইকোলজিটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমার আগের অঙ্কগুলো আমি দেখেছি কি, যে এগুলো 6 আর 16-র হচ্ছে মাল্টিপিল হয়েছে সংখ্যাটা, এখানে 4 আর 14-র মাল্টিপিল হয়েছে অ্যান্সার এই নাম্বারটা, তাহলে এখানে 3-8 দেওয়া আছে, তাহলে প্রথম কোন সংখ্যাটা মাথায় আসছে, 3-8-এর দুটো দিয়েই ভাগ যায়, তার এলসিএমটা 24, তার মানে এন সমান যদি আমরা 24 বসাই, দেখো তাহলে উত্তর আমার আসছে 9, যেটা কারেক্ট অ্যান্সার, মানে ছেলেটা যেটা কষতে বলা হয়েছিল সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 9, তার মানে 9 এখানে কিন্তু একটা অপশানে আছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আমাদের অ্যাসাম্পশনটা ঠিকই আছে, তাহলে আমি শুধু এবার এই গিভেন কন্ডিশনটা 24 ধরে একবার মিলিয়ে নিই, তাহলেই তো হয়ে যাবে। 3-এর এই এখানে আমাকে প্রথমে ডিভিশন করতে বলে, তাহলে এটা আমার বড় হবে, 8-এর 3 হয়ে যাবে, এন এটা 3-এর 8 এন, এটা সমান 55 নাকি আসার কথা, তাহলে এনের জায়গায় আমরা 24 বসিয়ে দিই, এইখানে 24 বসিয়ে দিই,
তাহলে দেখো 3 এখানে 8 কাটলে 8 8 এটা 64 হচ্ছে, এখান থেকে 64 আছে, আর এখানে 8 কাটলে এটা 3, তার মানে এখানে 9, 64 থেকে 9 বিয়োগ করলে কত 55। তাহলে আমাদের গিভেন কন্ডিশনের সঙ্গে মিলে গেছে। তাহলে আমার উত্তর হচ্ছে, আমার তো কারেক্ট অ্যান্সারটা চেয়েছে, তাহলে এই জায়গাটা আমার উত্তর হচ্ছে 9, একেরটা, দুয়েরটা নয়। কিন্তু আমি যে সাইকোলজিটার কথাটা বলছি, যে এক্সামিনার কিন্তু নাম্বারটা নর্মালি অপশানে দিয়ে থাকে, ঠিক আছে, অনেক সময় দেবে না, আমাদের নাম্বারটা নিয়ে মাথা ঘামাতে হবে না। এখানে যদিও আমরা 24টা কিন্তু এইগুলো দিয়ে মেলাইনি, মানে তুমি এইখানে এন বসিয়ে ব্লাইন্ডলি সলভ করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো এইখানে 3 8 আছে 24, তো 24 আছে, আমরা এই গেস করে এগিয়ে গেছি। আরও একটা ব্যাপার আমি এখান থেকে দেখছি, যে এটা অবজার্ভ করো, যে 3 এর 8 n, তার মানে অ্যান্সারটায় 3 এর মাল্টিপল হবেই, অ্যান্সারটা 3 এর মাল্টিপল হবেই। তো সেইটা হলে 3 এর 64টা হবে না, এই 3 এর যেটা 64 এইটা হবে না, বাকি সবই 3 এর মাল্টিপল আছে। তাহলে এইরকম কিছু আমরা একটু যদি সতর্ক থাকি, আর একটু যদি আমরা মানে পরীক্ষা নিরীক্ষা এখানে করি, তাহলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। আর এই জিনিসগুলো আমাদের ঘরেই বিভিন্ন অঙ্কে প্র্যাকটিস করতে হবে। তাহলে এইগুলো আমরা যদি সঙ্গে সড়গড় হয়ে যাই, তাহলেই পরীক্ষায় আমরা এই ধরনের অ্যাপ্রোচ করতে পারবো, ঠিক আছে। আর এগুলো তো মুখে মুখে হয়ে যাবে তখন, এই 8 এর 3 আর 3 এর 8 ক্যালকুলেশন করা মুখে মুখে হয়ে যাবে, বা জাস্ট একটুখানি লিখেই, ঠিক আছে। পরের প্রবলেম আমরা দেখি। এখানে একটা অঙ্ক দিয়েছে, এইটা সেই রিমেনিং ফ্র্যাকশন যেগুলো থাকে, যে একটা লোক বলে দিয়েছে তার ইনকামের 1/4 খাবারের জন্য খরচ করেছে, 2/3 তার হাউসের রেন্টের জন্য খরচ করেছে, আর রিমেনিং ইনকাম যেটা ছিল সেইটার হচ্ছে ফ্র্যাকশনে না দিয়ে সেটা একটা টাকায় দিয়ে দিয়েছে, ইন্টিজারে দিয়ে দিয়েছে, সেটা আদার কমোডিটির জন্য অন্যান্য জিনিসপত্রে খরচা করেছে। তাহলে তার ইনকামটা চাইনি, কিন্তু এই অঙ্কটা ওই আগেটার মতো ইনকাম না চাইয়ে হাউস রেন্ট চেয়েছে। তার মানে এইখানে আমার যদি ইনকাম হয়, আলটিমেটলি অ্যান্সারটা আমার কি হবে, এইটাই হচ্ছে হাউস রেন্ট, এটা হাউস রেন্ট। তাহলে ইনকামটা আমার এখানে চাইনি, আলটিমেট আমার অ্যান্সার যেটা হাউস রেন্ট সেইটা চেয়েছে। কিন্তু এখানে ওই আগের মতো এই 2 তো সব জায়গাতেই আছে, সুতরাং এই 2কে ট্র্যাক করে আমার কিছু লাভ হবে না। ওখানে 3 ছিল, নর্মালি আমরা 3 9 7 11 এই জাতীয়গুলো সংখ্যাগুলোকে ট্র্যাক করা সহজ, ঠিক আছে, এগুলো সচরাচর অঙ্কে আসে না। কিন্তু 2 5 যে কোনো অঙ্কে অ্যাবান্ডেন্ট পরিমাণে থাকে, অনেক পরিমাণে থাকে, বিভিন্ন জায়গা থেকে ওগুলো আসতে পারে, সুতরাং ওগুলোকে ট্র্যাক করে কিছু লাভ হবে না, ওগুলোকে ট্র্যাক করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখো এই অঙ্কটা আমি বলছি, কিছু না করার আগে আমি বলছি যে অঙ্কটা উত্তর হবে 7 এর ডিভাইসেবল হবে। কেন আমি পুরো ডিটেলে বলছি, তার আগে আমি বলছি আমি একবার উত্তরটা চেক করে নিই। আমি যেভাবে পরীক্ষা করব, এই অঙ্কটা দিল, আমি এখানে 630 দেখলাম, আমি বললাম যে উত্তর 7 এর ডিভাইসেবল হবে। 7 এর ডিভাইসেবিলিটি চেক করি, অপশান এ 49 আর এখানে 14, এটা 7 এর ডিভাইসেবল, এইটা 35 20 এটা নয়, এটা 42 2 25 4, এদিকে 4 48 9 এটা নয়, এটা 42 6 9 59 এটাও নয়। তার মানে আমার উত্তর হচ্ছে এ। কি করে এটা করলাম দেখো, আমি লজিকটা এখানে বলছি। দেখো যে এইখানে আমার হাতে কি আছে, দেখো ক্যালকুলেশনটা আমি করছি। এইটা যদি তোমার ইনকাম যদি এক্স হয়, বেসিক্যালি আমি তো এইটা করছি 1/4 প্লাস 2/3, এইটাই সমান 630, ঠিক আছে। এইটাই সমান যদি 630 হয়, দেখো এই জায়গাটা কি আসছে, এই জায়গাটা আসছে, এটা আসছে তোমার 3 এদিকে 8 11 12, তার মানে 1/12 এখান থেকে আসবে। তার মানে ইনকাম সমান এইদিকে 630 ইন্টু 12, ঠিক আছে। দেখো এইখান থেকে যে এইখানটা আমি একদম করে দিচ্ছি যে এটা যদি 1/12 আসছে, তো 1/12 এইখানে এক্স যাই আসুক, এইখানে এক্স এর সঙ্গে এটা 12 দিয়ে ডিভাইসেবল, কিন্তু এটা আমার জেনে লাভ নেই, 12টা এই দিকে চলে, এই 630টা আমার ইনট্যাক্ট রয়ে গেছে, এটার সঙ্গে কাটাকুটির কোনো চান্স নেই। কাটাকুটির তখনই চান্স আছে এই মাথাটায় যদি কিছু থাকে, ঠিক আছে। তো এইগুলো কিছুগুলো করলেই তুমি বুঝতে পারবে যে এখান থেকে এরকম 7 হয়তো কাটতে পারে বা 9, এখানে দেখো 630টা একটা পিকুলিয়ার সংখ্যা, 63 আছে, 6 9 আছে, কোনো একটা কাটবে। তো এখানে 7 আমি জানি কাটবে না, তো 9 অথবা তুমি 9 এর হচ্ছে ট্র্যাক করতে পারো একইভাবে। তো এইখানে এগুলো 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 কেয়ারফুল অবজারভেশন, এটা যে ফুল প্রুফ লজিক সেরকম নয়, আমরা একটা ধরে এগিয়ে যাব। তাহলে এইটা হচ্ছে 7 এর মাল্টিপিল আছে, তার মানে এক্স যেটা হবে আলটিমেটলি এক্স সমান কত 630 ইন্টু 12 আছে। আমাকে উত্তর বার করতে কি বলেছে, অ্যান্সার আমার কি হবে, যেটা হাউস রেন্ট,
হাউস রেন্ট সেইটা হচ্ছে 2/3x। তো 3 দিয়ে এখানে কাটবে, এখানে 4 কাটুক না, তাহলে 2 গুণ হয়ে 630 ইন্টু 8, এইটা আলটিমেটলি দাঁড়াবে, এইটাই 5040 হবে। ঠিক আছে, মানে বুঝতে পারলে যে 630টা কিভাবে অঙ্কের থ্রু দিয়ে প্রোপাগেট করছে, এটা জাস্ট যাচ্ছে এই ক্যালকুলেশনে 630 কোথাও কাটছে না, এইখানে মাথায় হয়তো একটা 2 3 আসবে, এখানে 3 কাটবে। ওই জন্য আমরা 9 থেকে 7 11 এই জাতীয় প্রাইম নাম্বারগুলোকে মানে ট্র্যাক করা সহজ, এগুলো সাধারণত অঙ্কে অ্যাপিয়ার করে না, যেটা থাকে সেইটাই হচ্ছে অঙ্কে ঘোরে। ঠিক আছে, এইগুলো এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, পরের প্রবলেম আমরা দেখব। এটা তো আলাদা কিছুই নয়, ওই সেই আগেরই বলেছে মাল্টিপ্লাই 8 এর 17, আর বলছে ডিভিশন করেছে 8 এর 17 দিয়ে ভাগ করে, তাহলে এইটা হবে। তাহলে সিম্পল, যে সংখ্যাটা 8 আর 17 দুটো দিয়ে ডিভাইসেবল হবে, কোনটা? এটা 17 ডিভাইসেবল না, এটা 17 স্কোয়ার, 8 নেই, এটা তো 8 17 কিছুই নেই, এইটা 8 17 134 ডাইরেক্ট আছে। বুঝলে যে কিভাবে হচ্ছে এইভাবে, ঠিক এরকম 2-3টা অঙ্ক করলাম, যে এইরকম তুমি দেখো, আমি লাস্ট টাইম এটা এরকম অঙ্ক হয়তো আর নেই, তো আমি লাস্ট টাইম এটা একবার দেখিয়ে দিচ্ছি। একবার আমরা উত্তরটা একবার চেক করে নেবো। ধরো তুমি এটা প্রথমে পেয়ে গেছো, তো যদি তোমার টাইম থাকে, তোমার যদি মনে স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে ক্যালকুলেট করো, কোনো অসুবিধা নেই। আর এইদিকে 17 8 136, তো এটা 8 17, এখানে তোমার 17 আর এইখানে 8, তার মানে 2 8 9 64, এখানে যাচ্ছে, এখানে 5 আর এখানে 2 225, 225ই বেশি এসেছে, এখানে নাম্বারটা চেয়েছে, সুতরাং কোনো রকম আর কিছু প্রবলেম ক্রিয়েট হবে না, তো 136। ঠিক আছে, তো এইভাবেই অঙ্কগুলো অনেক সহজে হয়ে যাবে। পরের প্রবলেম আমরা দেখব। এইখানে ঠিক ওই আগে যে অঙ্কগুলো করছিলাম, ঠিক এইটা একটু জাস্ট পরের লেভেলে, কিন্তু ঠিক আমরা যে অ্যাপ্রোচে এগোচ্ছিলাম সেইভাবেই করব। দেখো আমাদের ইনটিউশনগুলো, আমাদের যেটা মনে হচ্ছে সেটা কতটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে। এখানে একই অঙ্কটা দিয়েছে, বলেছে মাল্টিপ্লাই ওইটা একটা 7 8 দিয়ে করতে বলেছে, 7 8 দিয়ে, আর তাকে ডিভিশন করতে বলেছে 7 8 দিয়ে, তো রেজাল্টটা 15 থেকে বলেছে। এটা ইরিলেভেন্ট, এখানে শুধু দেখতে হবে যে ইন্টিজার আছে কিনা। কিছু অঙ্কে এটা ধরে নাও যদি 15/17 দিয়ে দিল, তখন কিন্তু এটা হবে না, তখন অন্য কিছু ভাবতে হবে, তখন শুধু এটা দেখবে যে ফ্র্যাকশন যেগুলো অপশানগুলো আছে সেগুলো কোনটা 7 8 দিয়ে ভাগ যাচ্ছে। তো সে যাই হোক, যখন থাকবে সেরকম দেখা যাবে। তো 7 8 দিয়ে একটা সংখ্যা দুটোই 7 8 দিয়ে ভাগ যায়, 7 8 এর এলসিএম কত হবে? 56। 56 যদি হয়, যে এখানে নাম্বারটা নেওয়া চেয়েছে, তার ডিজিটের সাম চেয়েছে, 56 ডিজিটের সাম কত? 11। 11 হচ্ছে ডিজিটের সাম, 11 উত্তর আছে। দেখো 4এরটা উত্তর হবে। এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আমরা ব্লাইন্ডলি জাস্ট ওইগুলোর মতো চোখ বুঝিয়ে দাগ দিয়ে দেবো না। ওখানে যেমন 136 গ্যারান্টেডলি হবে, আগের অঙ্কটায় 136 গ্যারান্টেড হবে, কিন্তু এইটায় আমরা একটা স্টেপ করে নেবো। ঠিক আছে, আমার যেহেতু আমরা 56 পেয়ে গেছি, করতে তো আমাদের অসুবিধা হবে না। তাহলে এখানে 8 এর 7 56, আর এইখানে 7 এর 8 56। আমরা শুধু দেখে নেবো যে কন্ডিশনটা হোল্ড করছে কিনা, এটা 15 আসছে কিনা। এটা কত? 8, এটা 7, তাহলে 64 মাইনাস 49, দেখো একদম 15 চলে আসছে। তাহলে বুঝলে যে এই যে আমাদের এই যে মানে ফ্যাক্টরগুলো, মানে কোন সংখ্যাটা কিসের মাল্টিপল হবে, এই সংখ্যাগুলো ট্র্যাক করার ফলে কত ধরনের অঙ্ক সলভ করে যাচ্ছে। এই অঙ্কটা কতটা ইনডাইরেক্ট, এখানে ভাববে যে সাম অফ ডিজিট আছে, ভাববে তাহলে ওইভাবে করা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা করা যাবে। এরকম আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো যে ঠিক আগে যে প্রবলেমটা বললাম, ঠিক তারই মতো অঙ্কটা দিয়েছে, শুধু এখানে একটা অ্যাডিশনাল কনসেপ্ট দিয়ে দিয়েছে। সেখানে বলেছে যে ডিজিট ইন 10 প্লেস, এটা ইউনিট প্লেসের থেকে 2 ছোট। ঠিক আছে, মানে সংখ্যাটা এরকম 13, বা তোমার ধরে নাও যে এরকম 35, মানে দশক স্থানের অঙ্কটা একক স্থানের থেকে 2 ছোট। এবার বলেছে যে এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যে 3 টাইমস অফ দ্য নাম্বার, যদি নাম্বারটা 3 টাইমস, এটা 6 7 টাইমস অফ দ্য নাম্বার অবটেন বাই রিভার্সিং, তাহলে নাম্বারটার আমরা রিভার্স যদি n বার ধরে নিই, এটা পৌনঃপুনিক বা রিপিটিং নয়, এটা আমরা ডিনোট করছি যে নাম্বারটা ডিজিটটা রিভার্স হয়েছে, তাহলে এটা ইকুয়াল হয় 108। মানে n যদি এরকম 10xy আকারে থাকে, তাহলে n বার হচ্ছে 10y/x, মানে 35 ছিল,
এরকম 53 হয়ে গেছে, বা 13 থেকে 31, তো এরকম উল্টে গেছে, ডিজিটটা উল্টে গেছে, তো তার 6-7 টাইমস নেওয়া হয়েছে, আর 3 টাইমস অফ অরিজিনাল নাম্বার, এটা 108 দিয়েছে। তো এখানে দেখো এই জায়গাটা হচ্ছে ইন্টিজার আছে, তাহলে অবশ্যই আমাকে ইকুয়েশনটাকে এইখানটাকে টোটালে ইন্টিজারে আসতে গেলে এইটাকে এন বার, এই যে রিভার্স করার পরে যেটা আছে সেটা 7 দিয়ে ডিভাইসেবল হতে হবে। অরিজিনাল সংখ্যাটা 7 দিয়ে ডিভাইসেবল বলেনি, কিন্তু রিভার্সটা 7 দিয়ে ডিভাইসেবল হবে, তো 7 দিয়ে ডিভাইসেবল। আর এন বারটা যে 2 ডিজিট, এটা 2 ডিজিট হলে এটাও 2 ডিজিট, তাহলে এন বার 2 ডিজিট 7 দিয়ে ডিভাইসেবল কী কী সংখ্যা আছে দেখো, 14, 21, 28, 35, 42। দেখো যে সংখ্যাগুলো আছে, এখানে একটা ব্যাপার কি প্রপার্টি, এইখানে যে বার নিচ্ছি, এখানে যে গিভেন প্রপার্টিটা আছে এটা ঠিক উল্টে যাবে। যদি এইখানে দশক স্থানের সংখ্যাটা এককের থেকে 2 কম থাকে, এন বারে ঠিক উল্টোটা হবে, দশক স্থানের সংখ্যা এর থেকে একক স্থানের সংখ্যার থেকে 2 বেশি হবে। তো দেখো 42-এ সেইটা আসছে, ঠিক আছে, 42 7 দিয়েও যাচ্ছে ভাগটা, আর এইটায় দশক স্থানের সংখ্যাটা একক স্থানের থেকে আছে। হ্যাঁ, তাহলে আমার এটাকে যে উল্টে দিই, এটা উল্টে অরিজিনাল সংখ্যাটা যে, তার মানে আমার আসবে 24। 24-এ দেখো এই গিভেন ক্রাইটেরিয়াটা যেটা বলেছে যে দশক স্থানের সংখ্যা এককের থেকে 2 কম হতে হবে, সেটা হোল্ড করছে। তাহলে আমরা একবার 42টা বসিয়ে দেখি কি হয়। এবার দেখো আমরা এন বার সমান 42 করেছি, কারণ আমরা তো 7 দিয়ে কাটার লক্ষ্য, এখানে 42 বসাচ্ছি। তাহলে এইখানে অরিজিনাল সংখ্যাটা আসবে কত, 24, কারণ এইটার তো উল্টে রিভার্সকে এখানে বসেছে। এইটা সমান কত আসছে, 3 24 এখন 72, এখানে 7-এ 42 কেটে গেলো 6 6 36, তার মানে 108। সেটাই তো দিয়েছে, তার মানে মিলে গেছে, আমার এই কন্ডিশনটা এখানে মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে নাম্বারটা হচ্ছে 24, আর তাহলে ডিজিটের সাম হচ্ছে 6। দেখলে মানে আস্তে আস্তে অঙ্কেরগুলোর লেভেলটা কীরকম বাড়ছে। ওইখানে আমরা শুধু দেখলাম যে অঙ্কগুলো ছিল সেখানে শুধু কয়েকটা ডিভাইসিবিলিটি দিয়েই হয়ে গেল, 4 14 6 16 ডিভাইসিবিলিটি চেক করলাম, হয়ে গেল 8 17, সিম্পল নাম্বার বেরিয়ে গেল। এখানে তারপরে কিছু অঙ্কে কারেক্ট অ্যান্সার চাইলো, একটু কষাস হলাম, এখানে আমার সাম অফ ডিজিট চাইলো, ঠিক আছে, সেখানেও আমরা ইনোভেটিভ কিছু গেস করে নিলাম, ঠিক আছে, 7 8-এ 56 করে। তো এইখানেও আমরা কি করলাম, যে ওই যে কেটে যাচ্ছে ফ্যাক্টরটাকে ট্র্যাক করে আমরা ঠিক ওর যে এখানে রিভার্স নাম্বারটা আছে সেটা ক্যালকুলেট করে নিলাম, সেটা থেকে আমরা অরিজিনাল নাম্বারটা পেয়ে গেলাম, আর অরিজিনাল নাম্বার থেকে আমরা সাম অফ ডিজিট পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে এরকম অরিজিনাল অঙ্কটা না কষে আমরা এরকম একটু অবজারভেশন করলেই ভালো করে আমরা উত্তর বের করে নিতে পারি। এবার আমরা নেক্সট প্রবলেম দেখব। এইবার কিছু নাম্বার থিওরির এই নাম্বার সিস্টেমে তোমার স্ট্রাকচারের কিছু নাম্বার স্ট্রাকচারের উপর বেস করে কিছু অঙ্ক দেখব। এইগুলো দেখো যে এইগুলো কিভাবে সিম্পল অবজারভেশনের মাধ্যমে হয়ে যাবে। এরা উত্তরগুলো এমনই, এই অপশানগুলো এমনই দেয়, সেখানে তুমি দেখো যে স্ট্রেট ফরওয়ার্ড আমরা উত্তর পেয়ে যাব, জাস্ট কোনোটায় তো ডাইরেক্ট পেয়ে যাব, কোনোটায় হয়তো আমাদেরকে একটু একটা দুটোর মধ্যে এলিমিনেশন করতে হবে। দেখো এখানে কি চেয়েছে, এখানে বলেছে যে 2 ডিজিট নাম্বার আছে, বলেছে যে হুইচ ইজ 4 টাইমস দ্য অরিজিনাল নাম্বার -24, এটা কন্ডিশন গেছে, আর এটা থাক। দ্বিতীয় কন্ডিশনটা কি আছে, দ্য ইউনিট ডিজিট অফ অরিজিনাল নাম্বার এক্সিডিজ 10 ডিজিট বাই 7। একক স্থানের অঙ্ক দশক স্থানের থেকে 7 বড়, 3-এর থেকে তো এটা 6, 3 বড়, এটা হলো না। 5-এর থেকে 8, এটা 3 বড়, এটা হলো না। এটায় 7-এর গ্যাপ আছে, এটায় 7-এর গ্যাপ আছে, তার মানে এই দুটোর মধ্যে উত্তর হবে, ঠিক আছে। এইবার এই কন্ডিশনটা আমরা এক্সপ্লয়েট করি। এটা কি দিয়েছে, বলেছে নাম্বার 4 টাইমস দি অরিজিনাল নাম্বার -24, তাহলে 4 টাইমস যদি অরিজিনাল নাম্বার হয়, আমি যদি 29 ধরে করা যাক বা 18 ধরে আমি করি, এইটাকে যদি আমরা এইটার হচ্ছে ইন্টারচেঞ্জ করি, এইটা 81, এইটা তাহলে এইটা বিয়োগ করলে 24 আসছে, 4 18 72, তো এদিকে যদি আমি 72 আসছে, তো এটা তো এদিকে এটা তো 24 আসছে না, তার মানে অবশ্যই 29 আমার উত্তর হবে, হ্যাঁ কি না। তাহলে আমি দেখো যে এইটা যখন আমি এইটা যখন হলো না এই দুটোর মধ্যে, এইটা তার মানে তো হবেই, তবে আমি এখন একবার কষে দেখাচ্ছি। দেখো তাহলে এটা কি হবে, এটা 29 আর এইদিকে 92, এটা কত, 4 9 36, এটা 4 3 120, 116 অ্যাকচুয়ালি, তাহলে 92 যদি বিয়োগ করি, এইদিকে আসছে 4 আর 2 24, মিলে গেছে,
মিলবে তো বাধ্যই, আমার যে কন্ডিশন তো এই দুটো হোল্ড করছে। তাহলে এটা যদি এটা ছোট দিয়ে দেখে করেছিলাম, এটা যখন হয়নি তাহলে এটা আর চেক করার দরকার নেই। এটা আমি করে দেখালাম তোমাদেরকে, কিন্তু পরীক্ষা চেক করার দরকার নেই, জাস্ট এইটাই হবে। ঠিক আছে, আর যদি নয় তাহলে তো প্রশ্নটাই ভুল আছে, অপশনগুলো সব ভুল আছে। পরের প্রবলেম আমরা দেখি। এই এই অঙ্কটা পার্টিকুলারলি সিজিএল টিয়ার 2 2015 সালে এসেছিল মনে হচ্ছে। ঠিক আছে, অঙ্কটা দেখি। দেয়ার ইজ এ নাম্বার কনসিস্টিং অফ 2 ডিজিট, ডিজিট ইন ইউনিট প্লেস ইজ টোয়াইস দ্যাট ইন 10 প্লেস। ইউনিট প্লেসের ডিজিটটা 10 প্লেসের ডিজিটের থেকে ডবল, জাস্ট ডবল আছে একক স্থানের অঙ্ক। কোনটায়? এটা 3 গুণ, এটা কোনো রিলেশন নেই, এটা নেই, এটা একমাত্র 2 গুণ, তার মানে এটাই উত্তর। এসব কি আছে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, নেক্সট প্রবলেম আমরা যাব। এখানে আবার ডিভাইসিবিলিটি কিছু একটা অঙ্ক দিয়েছে, বলেছে 2055 এর সঙ্গে কোন লিস্ট নাম্বার, এটা খুব, এই জায়গাটা খুব কেয়ারফুল থাকতে হবে। লিস্ট নাম্বার যেটা যোগ করলে সেটা 27 দিয়ে ডিভাইসেবল হবে। তো 27 দিয়ে ডিভাইসেবল হবে, প্রথমেই আমার তার মানে 9 এর ডিভাইসিবিলিটি আগে চেক করে নেওয়া দরকার, যে 9 এর ডিভাইসেবল হচ্ছে কিনা। তাহলে এখানে একটা আমরা ফ্যাক্ট লিখছি, যে এই ব্যাপারটা দেখো, যে কোনো ডিজিট, দুটো সংখ্যা আমরা তাদের যোগ বিয়োগ যদি করি, তাদের ডিজিটের সামটাও সেইভাবেই যোগ বিয়োগ হয়। যে আমার ধরে নাও আমি 13 সঙ্গে 36 যোগ করছি, ঠিক আছে, এর ডিজিটের সাম কত? 4, এর কত? 9। দেখো এইদিকে তাহলে যোগ বলে কত, সেটা 9, আর এদিকে 4, এর ডিজিটের সামটা কত আসছে? 13। দেখো এই দিকে দুটো যোগ করলেও 13 আসছে। তার মানে এই অঙ্কগুলো আমার তো 7, এই 3, 9 এইসব ডিভাইসিবিলিটির জন্য আমাদের ডিজিটের সামটা দরকার পড়ে। তার মানে আমরা এই সংখ্যাগুলো, যে সংখ্যাটা আছে, এক্সিস্টিং সংখ্যাটা আছে 2055, এর সঙ্গে যে অ্যান্সারটা যোগ করছি, এই দুটো যোগ করলে এদের ইন্ডিভিজুয়াল ডিজিটের সামটা, এটা তো আমার জানা নেই, এইখান থেকে অপশানগুলো চেক করব। এই যে দুজনের ডিজিটের সামটা, ডিজিটের যে সামটা সেইটা 9 দিয়ে ডিভাইসেবল হবে, 9 দিয়ে ডিভাইসেবল হবে। তাহলে 2055 এটার ডিজিটের সাম কত? এটার ডিজিটের সাম হচ্ছে 12। তাহলে এর সঙ্গে কোন সংখ্যাটা ডিজিটের সামে, আমি এখানে এবার করছি ডিজিটের সামে, উত্তরটার ডিজিটের সাম যোগ করলে সেইটা আমার 9 এর ডিভাইসেবল। এটা কত আছে? 10 ডিজিটের সাম। 12 আর 10 যোগ করলে সেটা আসছে 22, সেটা হচ্ছে 9 দিয়ে ডিভাইসেবল নয়। এটা আসছে 6, 12 আর 6 যোগ করলে 18, হ্যাঁ এটা 9 দিয়ে ডিভাইসেবল। ঠিক আছে, আমরা দেখি দুটো 9 দিয়ে ডিভাইসেবল হলে তখন আবার ফার্দার চিন্তা ভাবনা করবো 27 ডিভাইসিবিলিটির জন্য। তো এইটা হচ্ছে 9 2 7, 12 আর 9 কত? 21, সেটা তো 9 দিয়ে ডিভাইসেবল নয়। তেমনি 3 1 4, 12 4 16, সেটাও ডিভাইসেবল নয়। তার মানে দেখো 2055 সঙ্গে আমরা যদি 24 যোগ করি, এটাই ডিজিটাল সাম আসছে 12, এটাই আসছে 6, আলটিমেটলি ডিজিটের সামটা আসছে 18। এর ফলে এদিকে যেটা আসবে সেটা আমরা এর ডিজিটের সাম দিয়ে ক্যালকুলেট করে নিলাম, কারণ আমরা দেখেছি এখানে যে ডিজিটের সাম কোনো অপারেশন, এটা খুব বড়, তো এটা আমি আরেকটা ভিডিওতে ডিজিটের সাম ব্যাপারটা আমি বোঝাবো। তো এখানে আমি এইটুকু বলছি যে ডিজিটের সাম সবসময় অপারেশনে প্রিজার্ভ করে। হ্যাঁ, ঠিক শক্তি ভরে যেমন নিত্যতা সূত্র করেছো, যে এখানের ভর এটার ভর আলটিমেটলি ফাইনাল ভরের সঙ্গে মিলবেই, তেমনি ডিজিটের সামের ক্ষেত্রেও সেইটা, এইটার ডিজিটের সাম, এইটার ডিজিটের সাম, এইটার ডিজিটের সঙ্গে সঙ্গে মিলবে। ঠিক আছে, তো এইখানে আর এখানে আরও কিছু কনসেপ্ট আছে। এখানে 9টাকে হচ্ছে বাদ দিতে হয়, কারণ ডিজিটের সামে 9 যখন আসে সেইটা আসে, সেই থিওরি, ডিজিটের সামে থিওরি আমি আলাদা ভিডিওতে বলবো। ঠিক আছে, ক্যালকুলেশন বলে একটা ভিডিও হবে, সেখানে আমরা বেসিক ক্যালকুলেশনে এরকম মেথডে ডিজিট সামটা আলোচনা করব। এটার বেশ কিছু থিওরি আছে, আর এটা দিয়েও ডিজিট সাম দিয়েও কিছু অঙ্ক সলভ করা যায়, বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু অঙ্ক। তো যাই হোক, এইখানে আমাদের যেটুকু দরকার, দেখো আমি এইখানে যোগটা করলাম না, কিন্তু অন্যরালে কি করবে, যে এইটার সঙ্গে 24 যোগ করবে, এইটা করবে, দিয়ে 27 দিয়ে 9 ডিভাইসিবিলিটি করবে। আমি কিন্তু করলাম না, আমরা ইন্ডিভিজুয়ালি এর ডিজিটের সামটা ক্যালকুলেট করলাম, দুটোর যোগফল বার করলাম, সেই ডিজিট সামটা আমি জানি যে এইখানে যেটা আসবে সেইটার সঙ্গেই সমান হবে আমরা এই থিওরেম অনুযায়ী। সুতরাং জাস্ট সেটা 9 ডিভাইসিবিলিটি আছে কিনা, কারণ 27 চেক করার আগে তো 9 ডিভাইসেবল হবে, তারপরে তো 27, আর অপশানগুলো এরকমই দেওয়া থাকে। তাহলে 2-এরটা উত্তর। খুব ভালো অঙ্ক একটা। ঠিক আছে, পরের আমরা প্রবলেম দেখি। এখানে একটা ভালো অঙ্ক আছে, বলেছে যে 300, এইখানে বলছে 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারের সঙ্গে কি যোগ করলে সেইটা 345 দিয়ে ডিভাইসেবল হবে। হ্যাঁ, এখানে 345 খুব বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে। 345 অন্তত একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এটা 3 দিয়ে ডিভাইসেবল বাই 3। দেখো
3 হয়ে গেল, 4 5 9, এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইসেবল। এইগুলো চেকিংয়ের কিন্তু রুল আমি প্রথম ভিডিও আলোচনা করেছি, কি করে এটা করতে হয়। এর যে আমি ডিজিট সাম করে আমি সময় নষ্ট করব না, ঠিক আছে। এরা আমরা এখানে কনজুগেসি চেক করব, ওইটার জন্য আমার প্রথম ভিডিও দেখো। 4 5 এখানে 9 আছে, এখানে 3 আছে, সুতরাং এটা 3 দিয়ে ডিভাইসেবল। তাহলে আমরা যে উত্তরটা হবে সেটা অবশ্যই 3 দিয়ে ডিভাইসেবল হবে। এইটুকু তো তথ্য আছে, এইটুকুর বেসিসে কিছুকে এলিমিনেট করি, তারপর তো ভাববো অপশান তো দিয়ে ভাগ করার আমার তো সুযোগ আছে 345কে দিয়ে। তাহলে 4 ডিজিটের সব থেকে বড় সংখ্যা কত? 4টে 9, এটা অলরেডি 3-এর ডিভাইসেবল আছে। 3 দিয়ে যদি ভাগ করি এখান থেকে রিমাইন্ডার আসবে 0। তাহলে এখানে এমন সংখ্যা যোগ করতে হবে, এটা টোটালি যদি 3 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে এখানে ইটসেলফ আর 0 আসবে। এইখানে যে সংখ্যাটা আসবে, এই অ্যান্সারটা যেখানে বসাবো এই অপশানগুলো, সেইটা অবশ্যই 3 দিয়ে ইটসেলফ ডিভাইসেবল হতে হবে। তার মানে 50 আর 5 কেটে গেল, 6 আর 60 আছে, ঠিক আছে। তো 6 আর 60 আছে। একটা ব্যাপার দেখো, লিস্ট দিয়েছে, তাহলে 6 দিয়ে আমি শুরু করি। তো 9999 এর সঙ্গে যদি আমি 6 যোগ করি কত আসছে? দেখো লাস্টে তো আসছে, এখানে আসছে তোমার 5। আর আচ্ছা, এখানে এবার আমার তখন দেখে নিতে হবে যে এইটা কত আসছে। এখানে তোমার আসছে 5। ও আচ্ছা 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 আচ্ছা, এইখানে কি করবো আমরা, এই অঙ্কটায় এই উত্তরটা এলিমিনেট হয়ে যাবে। দেখো এইটার সঙ্গে যদি আমরা 60 যোগ করি লাস্টে 9 আসবে, তো সেইটা তো 345কে যদি আমার ভাগ করতে হয় এর এখানে 0 অথবা 5 আসতে হবে, এন ডিজিটে 0 অথবা 5 আসতে হবে এই সংখ্যাটায়। সুতরাং 60 হবে না উত্তর, 60টাকেও আমরা লাস্ট ডিজিটের টেকনিক দিয়ে এলিমিনেট করে দিলাম। সুতরাং 6, এটা আমার চেকই করার দরকার নেই যে 6ই হবে একদম, ঠিক আছে। 60টা এলিমিনেট করে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানেও একটা কিছু কনসেপ্ট পেলাম। তো পরের অঙ্কে আমরা দেখব। এইখানেও আরেকটা এরকম নাম্বারের স্ট্রাকচার দিয়ে অঙ্ক পড়েছে। বলেছে 2 ডিজিট নাম্বারে যদি 75% ওই সংখ্যাটার সঙ্গে অ্যাড করা হয় তাহলে ডিজিটের নাকি নাম্বারটা রিভার্সড হবে। তা নাম্বারটা যদি এটাকে এর সঙ্গে নাকি 3-এর 4 যদি গুণ করে হয় আর ওর সঙ্গে যদি অ্যাড করা হয় সেইটা নাকি n বার। এখানে n বার বলতে আমরা কি বলেছি, আমরা রিভার্স করেছি, মানে সংখ্যাটা যদি 10x + y হয় তাহলে এটার n বার হবে 10y + x। মানে যদি আমার 13 থাকে এটা উল্টে গিয়ে হয়ে যাবে 31। এটা এই নোটেশনটা ইউজ করছি আমাদের সুবিধার জন্য লেখার। তাহলে সংখ্যাটা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। এবার কি বলেছে যে 10 ডিজিট আর ইউনিট ডিজিটের অরিজিনাল নাম্বারটা রেশিও কি। দেখো 10 ডিজিট আর এই ডিজিটটা এইখানে এই যে এইটা হবে, তো এইটা তো 10 ডিজিটের যদি সংখ্যাটাও দেওয়া আছে আর এর ইউনিট প্লেসের ডিজিটটাও দেওয়া আছে, তো সংখ্যাটা তো গঠন করতে আমরা সুবিধাটা কোথায়, সংখ্যাটা তো 32 হবে। এই 3:2 মানে এটা 32, এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 14, এটা আসছে আমার 21 আর এখানে আসছে 12। এইবার কি এইটা এখানে অনুপাতে আছে, তো এটা 28 হতে পারে, এর মাল্টিপিলগুলো হতে থাকবে আপ টু 2 ডিজিট অবধি। এটা 64 হতে থাকবে, এটা আমরা 42 পাবো, তোমার হচ্ছে 63 পাবো, এটা 24 36 এভাবে হচ্ছে যেতে থাকবে। তো আমরা আগে দেখি একটা ছোটগুলো যেগুলো আছে সেইগুলো দিয়ে ক্যালকুলেট করি কি হয়। তার মানে দেখো যে 4-এর এইটাই দুটো ডিভাইসেবল নয়, ঠিক আছে। আপাতত আমি বেসগুলো দিয়ে করি। দেখো এর সঙ্গে যদি আমি ফাদার আনুপাতিক ধ্রুবক নিয়ে ক্যালকুলেট করি অবশ্যই এটা 4 দিয়ে ডিভাইসেবল 28টা। কিন্তু আমি ক্যালকুলেশন আমি কিছু একটা অ্যাপ্রোচ করছি, আমি বলছি না এইটা হচ্ছে একদম লজিক্যাল, এইগুলো অবজারভেশন, এইটাই তফাৎ। আমি বলেছিলাম না কিছু অঙ্ক তোমার একদম ফুলপ্রুফ মেথড হবে, যেমন কিছু এই আগের অঙ্কগুলো দেখলাম যে সেটা 8 17 দিয়ে ডিভাইসেবল হচ্ছে, কিন্তু এই অঙ্কগুলো আমরা কিছুটা এগোবো, কিছুটা তো তথ্য আছে। এই সব অঙ্কে আমরা কিছুটা তথ্য ধরে গেলাম, 3-এর মাল্টিপ্লিসিটি ধরে 55কে বাদ দিলাম, আবার নতুন কনসেপ্ট দিয়ে 60কে বাদ দিলাম, আলটিমেটলি 6 উত্তর পেয়ে গেলাম। এখানে আমরা ডিজিট সাম টেকনিক লাগালাম। তাহলে এইখানে আমরা দেখি যে একটা ধরে নিই, তো এখানে আমার সুবিধার জন্য আমি হচ্ছে ছোট একটা ধরি 12 ধরি, দেখা যাক 12তে কি হয়। 12 3-এ 4, এটা করলে কত হচ্ছে 9 আর এইদিকে 12, তাহলে এইদিকে আসছে এইদিকে সরি এইদিকে 3 আসছে, তো 3 3-এ 9, 9 আর 12 কত 21। দেখো ডিজিট উল্টে গেছে, তার মানে প্রথম অপশানই হয়ে গেছে। এটা যদি না হতো আমি তাহলে 32 চেক করতাম, ঠিক আছে। এরকম বেশি লাগবে না, মানে ইনটিউশনটা তৈরিই হয়ে যাবে ইজিলি, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1:2, ঠিক আছে। এইবার নতুন প্রবলেম দেখি। এই অঙ্কটার যে সলিউশনটা সেইটা আমরা ওই থিওরির ভিডিওতে একটা অঙ্কে বলেছিলাম, সেখানে অবশ্য আমরা দুটো অপশন এলিমিনেট করতে পেরেছিলাম, এখানে তো উত্তরটাই পেয়ে যাব।
দেখো বলেছে যে 50 অবধি যেসব সংখ্যা আছে 3-এর মাল্টিপিল তাদের সাম চেয়েছে। 3-এর মাল্টিপিল মানে 3, 6, 9 এরকম করতে করতে আপ টু এদিকে কত 48, এই সংখ্যাগুলো যোগফল করতে বলেছে। এইগুলো থেকে 3 কমন নিয়ে তুমি এসব এপি এরকম এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বিভিন্ন ফর্মুলা লাগিয়ে করতে পারো, কিন্তু এসব করার আগে একবার দেখো, একবার তুমি এইটুকু ভাবো যে সংখ্যাটা 3-এর মাল্টিপিল, এই টোটাল সামটাও তো 3-এর মাল্টিপিল হবে, ইন্ডিভিজুয়ালি সব থেকে রিমাইন্ডার 0 আসবে, তার মানে সংখ্যাটা আলটিমেটলি 3-এর মাল্টিপিল হবে। তো কোন অপশনটা 3-এর মাল্টিপিল আছে? এটা নয়, এটা নয়, এটা 12, এটা 7, তার মানে এটাও নয়, এগুলো তিনটেই নয়, তার মানে 3-এরটা উত্তর, 408 হচ্ছে উত্তর। দেখো আমি ইচ্ছে করে এখানে এটা কোন এতে এসেছিল সেটা দিয়ে রেখেছি, এটা সিজিএল টিয়ার 2 এক্সাম 2014 এসেছিল, ঠিক আছে? তার মানে এখানে এই জাস্ট এই লজিকে 2 নাম্বার হয়ে গেল, ঠিক আছে? পরের প্রবলেম আমরা দেখি। বলেছে যে 3 ডিজিট নাম যত নাম্বার আছে তার সাম চেয়েছে, 3 ডিজিট নাম্বারের সাম চেয়েছে। আচ্ছা 3 ডিজিট নাম্বার কত থেকে আছে? 100 থেকে 999 আছে। কতগুলো সংখ্যা আছে? 900 খানা সংখ্যা আছে। কি করে? দেখো 1 থেকে 999 অবধি তো 999 খানা সংখ্যা আছে, তাহলে 1 থেকে 99 অবধি 99টা সংখ্যা আছে, তাহলে টোটাল 3 ডিজিট কতগুলো আছে? 900 খানা সংখ্যা আছে। 900 খানা আমার সংখ্যা আছে, অন এন অ্যাভারেজ আমি এইখানে যে সংখ্যাগুলো আছে তা প্রতিটার মান আমি ধরে নিই, যদি এটা ধরে নাও যে অন এন অ্যাভারেজ এটা 400, ঠিক আছে? এই দুটো এখান থেকে যে এইগুলো আমি সংখ্যাগুলো করি, এর যদি অ্যাভারেজ কষি হয়তো সেটা 460-65 আসবে, আমি ধরে নিচ্ছি 400 সুবিধার জন্য। দেখো এটা কি হয়, দেখো এটা 6টা ডিজিট আছে। দেখো অপশানগুলো তুমি একবার তাকিয়ে দেখো যে এইটা 3টে ডিজিট, জাস্ট ইম্পসিবল, এটাও পসিবল নয়, এটা 5টা ডিজিট, এটাও সম্ভব নয়, এটার 6টা ডিজিট এবং লাস্টে শূন্যও আছে। এই ক্যালকুলেশন করলে বুঝতে পারবে এই অঙ্কগুলো লাস্টে শূন্য আছে, এখানে তো পিকুলিয়ার 1 দিয়ে রেখেছে। তাহলে এইখানে আমরা শুধু কতগুলো ডিজিট হচ্ছে এই ক্যালকুলেশনে সেইগুলো দিয়ে অপশনটা এলিমিনেট করে নিলাম। 3, 4, 5, 6, এখানে 6টা ডিজিট আছে, আর আমরা একটা টোটাল নাম্বার গুনে নিলাম আর অ্যাভারেজ দিয়ে গুণ করে নিলাম, হ্যাঁ কি না? তাহলে আমার এখানে 6টা ডিজিটে পেয়ে গেলাম, তাহলে উত্তরে একটাই 6টা ডিজিটের একটা উত্তর দেওয়া আছে, তাহলে এইটা আমার উত্তর, ঠিক আছে? এইটা তাহলে এইরকম কত ধরনের হচ্ছে আমরা কনসেপ্ট দিয়ে কখনো আমরা মাল্টিপ্লিসিটি চেক করলাম, কখনো নাম্বার অফ ডিজিট কতগুলোতে সেইটা দিয়ে আমরা উত্তর বার করছি। আচ্ছা এই অঙ্কগুলো এমনি যদি হচ্ছে করতে হয় তার তো আমরা ফর্মুলা শিখেছি এপি এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, সেইগুলো দিয়ে হচ্ছে কাজে লাগাবো। এখানে আরেকটা আমি কনসেপ্ট বলছি, খুব ভালো জিনিস এটা, যেটা হচ্ছে দেখো যে যখন এইরকম টাইপের সাম হচ্ছে দিয়ে দেয়, মানে পরপর সংখ্যার 1 থেকে 2 থেকে ধরে নাও 100 অবধি সংখ্যার সাম আছে চেয়েছে, এই যে এদের যে সামের ফর্মুলাটা এসেছিল n × n+1/2, এইটা মোস্ট প্রবাবলি খ্রিস্টপূর্বাব্দে মানে খ্রিস্টের জন্মের আগে কত এরকম সময় হয়তো গ্রিক সভ্যতা, সেই সময় এটা আবিষ্কার হয়েছিল। কিন্তু এইটা নিয়ে একটা ভালো হচ্ছে একটা স্টোরি আছে ম্যাথসে, সেইটা আছে যে বিখ্যাত ম্যাথামেটিশিয়ান কার্ল ফ্রেডেরিক গাউস, তিনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন ওনাকে একবার পানিশমেন্ট স্বরূপ এই 1 থেকে 100 অবধি সাম ক্যালকুলেট করতে দেন টিচার, কিন্তু মজার কথা হচ্ছে উনি এটা কয়েক সেকেন্ডেই বার করে দেন। কি করে তাহলে উনি এটা বার করেন? ঠিক আছে, এখানে এইটা উনি বার করেন, ওনার খাতা যখন চেক করা হয় উনি দেখেন, টিচার দেখেন তাজ্জব হয়ে যে উনি কি করেছেন, এখানে হচ্ছে পেয়ার ক্যালকুলেট করে নিয়েছেন। দেখো 100 এর সঙ্গে 100 এইটার যোগফল কত? আমি যদি এইটাকে উল্টো দিকে লিখি 99, এদিকে আসছে 2 + 1, দেখো এই পেয়ারগুলো দেখো 50টা আমার পেয়ার থাকবে। এইখানে যদি আমি 1 থেকে 100 নিই তাহলে আমার এইখানে প্রথমটা এখানে যোগফল কত আছে? 101, এইদিকেও আছে 101, মানে 1 এর সঙ্গে 100 যোগ করছি 101 আসছে, 2 এর সঙ্গে 99 যোগ করছি 101 আসছে, 3 এর সঙ্গে 98 যোগ করবো 101 আসছে। কতগুলো 101 আছে? 50টা 101 আছে, 101 গুণিত 50, তাহলে আমার উত্তর হচ্ছে 5050। তো এইখানে যদি আমরা এই মানটা বসাই, এটা তো আমি একাধিক অঙ্কেই ক্যালকুলেট করেছি 2, তাহলে এটা 50, এইটাই, ঠিক আছে? মানে উনি কিভাবে এই লজিকটা লাগিয়েছিলেন যে এইখানের সঙ্গে এটা পেয়ার, তাহলে আমার প্রতিটা পেয়ারের অন এন অ্যাভারেজ মান 101, প্রতিটা পেয়ারের মান 101, এমনভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে আমার কতগুলো পেয়ার আছে?
ওটাকে 2 দিয়ে ভাগ করে দিই, 50টা পেয়ার, 1 থেকে 100 সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 50টা পেয়ার আছে, তাহলে আমার 5050 পেয়ে গেলাম। ঠিক এই কনসেপ্টটা গাউস যেটা প্রাইমারি স্কুলে করেছিলেন, ঠিক এই কনসেপ্টটা আমরা এইখানেও লাগাবো। দেখো ধরে নাও প্রথম সংখ্যাটা আছে, এই ধরে নেওয়ার কিছু নেই, এটা তো প্রথম সংখ্যাটা 3 ডিজিট বলে দিয়েছে 100, আর এখানে 999 আছে। এদিকে পরের সংখ্যাটা আছে 101, এদিকে আছে আমার কমছে 998, এরকম মাঝখানে অনেক সংখ্যা আছে। টোটাল 900টা সংখ্যা আছে, তাহলে পেয়ার আলটিমেটলি আমার হবে 450। তাহলে একটা পেয়ারের ভ্যালু কত? একটা পেয়ারের ভ্যালু এর সঙ্গে যদি যোগ করে দেওয়া হয় 99 আর 10, ঠিক আছে, এই দুটোকে হচ্ছে গুণ করো, এই দুটোকে গুণ করলে দেখতে পাবে যে 4000 এই কত 4,94,550 এইটা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমার এই 6 ডিজিটের আইডিয়াটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম কিছু আমরা কিছু শিখলাম। এবার আমার পরের প্রবলেম দেখি। ও এই অঙ্কটা আমরা থিওরিতে করেছিলাম যে 3 ডিজিট নাম্বারে যার হচ্ছে প্রতিটা সংখ্যাকে, যেটাকে সংখ্যাগুলো কীরকম তার প্রপার্টিটা দিয়ে দিয়েছে, 5 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার আসে, এরকম সংখ্যাগুলো। মানে প্রথম সংখ্যাটা কি হবে 103, পরেরটা হবে 108, দেখো এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 আসে, এটাকে 5 দিয়ে 3 ডিজিট বলেছে, তাহলে এটাকেও এ করে। আর লাস্ট সংখ্যাটা হবে 998, 995 5 দিয়ে যায়, তাহলে 3 যোগ করে নিয়েছি, 998 লাস্ট ডিজিট। তো এইটাকে এই হচ্ছে সাম চেয়েছে। দেখো এরও এইখানেও ঠিক যে এই যে এইখানে 6টা ডিজিটের দেখালাম, ঠিক এইখানেও তুমি বুঝতে পারবে যে এইখানে মিনিমাম 5টা হবে। এই জাতীয় সংখ্যাগুলো এই সাম যদি যোগ করি সেইটা 4 ডিজিটে কেন আসবে? এরকম এরকম কতগুলো সংখ্যা আছে, এরকম সাফিসিয়েন্ট সংখ্যা থাকবে। তো এই যে লজিকগুলো আছে এটা আমি ক্যালকুলেট করছি না, তুমি একটু ভাববে, একটু এন এর ভ্যালুটা কত হচ্ছে এটা একটু ভাবলেই মাত্র 5 দিয়ে, এটা দেখো ঘন ঘন সংখ্যাগুলো আছে। এরপরেরটা কত হবে 113, তাহলে আমার সাফিসিয়েন্ট সংখ্যা আছে, এর সঙ্গে গুণ করলে এটাই তো সব সংখ্যা নিয়েছি 6 ডিজিট, তাহলে এটা 5 ডিজিট হবে। এইগুলো একদমই অ্যাবসার্ড, এইগুলো তো একদমই অ্যাবসার্ড। তাহলে উত্তর হচ্ছে আমার 4। ঠিক আছে, এটা থিওরিতে ডিটেলে কষা আছে, এখানে আমি শুধু জাস্ট এখানে যে লজিকটা লাগিয়েছিলাম সেটা এখানে লাগালাম। ঠিক আছে, পরের প্রবলেম আমরা যাব। আচ্ছা, এখানে একটা ইউনিট ডিজিট থেকে অঙ্ক দিয়েছে, এখানে একটা পাওয়ার আছে আর এখানে আরেকটা কোয়ান্টিটি এই 1 যোগ দিয়েছে। তো এখানে দেখো এই অঙ্ক এই পাওয়ার এইগুলো বিভ্রান্ত করতে পারে, কিন্তু এটা কোনো ট্রিক নয়। যে আমরা সেখানে যে শিখেছিলাম যে এই সিম্পল যে সমস্ত ফ্যাক্ট থাকে সেগুলোর উপর বেস করেই অঙ্কগুলো পড়ে। দেখো এখানে আমরা কি জানি যে 6-এর উপরে যাই পাওয়ার থাকুক সেটা সবসময় 6 লাস্টে এন্ডে 6 দেবে, ইউনিট প্লেসে 6 হবে। তাহলে এখানে এই T⁴ এইসব কি দিয়েছে এগুলো টোটালি ইরিলেভেন্ট। 6 এখান থেকে আসবে আর এখানে 1, তার মানে 7। ঠিক আছে, সিম্পল একটা অঙ্ক, ডিএরটা উত্তর। পরের প্রবলেম দেখি। এখানে দেখো এই এখানে দিয়েছে যে এই একটা বড় এক্সপ্রেশন আছে, এইটা একটা এর মধ্যে একটা সিমেট্রি আছে। দেখো এইখানে 4 আছে, এটা কিউবে বাড়ছে, এখানে 5, 4-এর মাথায় অড পাওয়ারগুলো আছে আর 9-এর মাথায় ইভেন পাওয়ারগুলো আছে। তো এই অঙ্কগুলো করার জন্যে আমরা দেখো যে এই দুটো পেয়ারে একটু স্টাডি করি কি হয় দেখি। দেখো 9 স্কোয়ার হচ্ছে 81, এখানে তার মানে 1 লাস্টে আছে, এখানে 4, তার মানে এই দুটো এইখানে এই দুটো সংখ্যা এর দেখি এর থেকে 4 আসছে। এইখানে দেখো 4-এর কিউবের এন ডিজিট কত, 4-এর কিউব 64, এরও 4, আর 9⁴ সেটাতেও তোমার 81 আর এখানে 1, তার মানে এরও এন ডিজিট 1, এরও এন ডিজিট 1 আসছে, তার মানে 4। মানে প্রতিটা পেয়ার এরকম যদি করতে দেখো তাহলে দেখবে যে সব দিকেই 4 আসছে। ঠিক আছে, তাহলে 4⁴ এরকম কতগুলো পেয়ার আছে, 50টা পেয়ার আছে, 50টা। তাহলে 50টা যদি পেয়ার থাকে তাহলে আমার 4 দিয়ে ভাগ করলে এটা আলটিমেটলি 4 স্কোয়ার, তার মানে 6, তার মানে এন্ডে আমার 6 আসছে বি। ঠিক আছে, তাহলে এই অঙ্কে একটা ব্যাপার আমরা একটা এক্সট্রা রেজাল্ট আমি এখানে দেখাচ্ছি যে কি আসছে। দেখো যে এখানে একটা অবজারভেশন আমি বলছি যে 4-এর মাথায় যদি অড পাওয়ার হয় তাহলে ইউনিট প্লেসে ডিজিট হবে 4,
আর 4-এর মাথায় যদি ইভেন পাওয়ার হয় এর এন্ডে থাকবে 6। ঠিক আছে, এখানে 4-এর মাথায় অড আছে, তার মানে এই তথ্যটা আমি যদি একটু মনে রাখি, ওই যেগুলো আমরা এই যেমন এইখানে করেছি 6-এর উপরে যাই থাকে সেটা 6-এ দেয়, তাহলে 4-এর জন্য এরকম আছে। আর সিমিলারলি 9-এর জন্য এরকম একটা দেখতে পাচ্ছি এই অঙ্কটা। তার মানে এই অঙ্কটা করতে গিয়ে এই অবজারভেশনগুলো আমাদের করা দরকার ঘরে, পরীক্ষার নয়, এটা আমরা যখন ঘরে করছি প্র্যাকটিসের সময় এগুলো লক্ষ্য রাখা দরকার। তাহলে 9-এর যদি অডে হয় তার মানে সেটা কি আসবে 9, আর যদি ইভেন হয় তাহলে 1 আসবে। ঠিক আছে, দেখো 9-এর হচ্ছে কিউবে এন্ডে হচ্ছে তোমার 729 আসে, তার মানে এন্ডে 9 আছে, আর 9 স্কোয়ার বা 9⁴ সব এন্ডে 1 আসছে। ঠিক আছে, তার মানে এই এই অবজারভেশনটা আমার কিছু অঙ্কে কাজে লাগতে পারে। এখান থেকে আমি পেলাম, খেয়াল করলাম যে যে তার মানে আমি থিওরি সেকশন এটা বলা হয়নি, তেমন এরকম অঙ্ক করতে করতেও আমরা কিছু অবজারভেশন করতে পারি। শব্দ আর আমি থিওরিতে বইয়ে থিওরি এরকম দেওয়া থাকবে না, কিছুটা আমাদেরকেও হচ্ছে বুঝতে হবে। তাহলে এইরকম আমরা তথ্য পেলাম। তো এই অঙ্কটাই এই আমাদের ট্রিকি প্রবলেমসে লাস্ট অঙ্ক ছিল। তো এখানে আমরা বেশ কিছু প্রায় 25টার মতো হচ্ছে এরকম প্রবলেম দেখলাম, যেগুলোতে আমরা ইউনিট ডিজিট থেকে এখানে কিছু অঙ্ক দেখলাম। আর ফ্র্যাকশানের তো ওই জাতীয় অঙ্কগুলো ওই ক্যালকুলেশন করেছে 3-এর 8 আবার 8-এর 3 এই জাতীয় অঙ্ক তো 4-5টা করলাম, ভ্যারাইটিস টাইপের করলাম। কোনোটায় সাম অফ ডিজিট চেয়েছে, কোনোটায় সাম অফ ডিজিটের সঙ্গে এক্সট্রা কন্ডিশন দিয়ে দিয়েছে যে ইউনিট প্লেস ডিজিট এই ডেসিমেল প্লেসের এর মধ্যে তোমার দশক স্থানের মধ্যে কিছু একটা রিলেশন আছে। তারপর তোমার এতে করেছি রিপিটিং ডেসিমেলে কি করে আমরা কিছু অপশান দেখে করতে পারি, এবং সবথেকে বড় কথা যে ওই সামগুলো থাকে সেখানে কি করে অপশন এলিমিনেট করে বা অপশন এলিমিনেট করে আমরা উত্তরটা পেয়ে যেতে পারি। তো এইগুলো শিখলাম। ঠিক আছে, তাহলে নাম্বার সিস্টেমের মোটামুটি আমরা 5টা ভিডিওতে অনেক কিছু জিনিস টপিক কভার করলাম, থিওরি করলাম, এমনি বেসিক প্রবলেম করলাম, আর এই ট্রিকি অ্যাপ্রোচ, কিছু শর্টকাট, কিছু অবজারভেশন, রেডিমেড কিছু রেজাল্ট, অনেক কিছু এই 5টা ভিডিও জুড়ে আমরা করেছি। তো ঠিক আছে, তাহলে নাম্বার সিস্টেমে মোটামুটি আলোচনা শেষ। ভবিষ্যতে কখনো যদি দেখি যে নাম্বার সিস্টেমে আরও কিছু অঙ্ক যেগুলো হয়তো জানা দরকার সেগুলোর জন্য আমরা অ্যাডিশনাল প্রবলেম করব, তবে বেসিক স্ট্রাকচার মোটামুটি এইটাই রইল। ঠিক আছে, তাহলে এইখানেই আমরা এই ভিডিও শেষ করছি।